আমাদের প্রতিটা এজেন্ট এর সাথে কানেক্ট করো, তাড়াতাড়ি করে। কেন স্যার, কোনো মিশন আছে কি? মিশন তো আছে, আগে সবাইকে ডেকে আনো, আমি কথা বলে নিচ্ছি তাদের সাথে। জি স্যার, আমি সবাইকে খবর দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই সব এজেন্টের কাছে মেসেজ চলে আসে। সবাই মেসেজ পেয়ে চলে আসে হেডকোয়ার্টারে। এক এক করে সব এজেন্ট আসতে থাকে। কিছুক্ষণ পরে সবাই তো চলে এসেছে তাহলে? জি স্যার, সবাই এসেছে। কিন্তু স্যার, একজন এখনো আসেনি। কে আসেনি? পারভেজ হোসেন আকাশ, সে এখনো আসেনি। ওটা আবার কে? আকাশ বলতে একে, যাকে আপনি একে বলেছিলেন? আরে আগে বলবে তো, আমি তো ওর আসল নামটাই জানি না। আচ্ছা, ও কেন আসেনি? কিছু কি বলেছে? ও তো একটা মিশনে গিয়েছে, সেখান থেকে আসতেও 3 দিন লেট হবে। তাহলে একটা কাজ করো, তোমাদের যে কারণে রেখেছি তোমরা হয় তা জানো। আমাদের বর্তমানে যিনি লেফটেন্যান্ট কর্নেল ছিল উনি তো এখন রিটায়ার্ড করেছে। স্যার, আমরা তো মাফিয়া ছাড়া আর কাউকে চিনি না। তাছাড়া নিজের পরিবার আর আত্মীয় স্বজনের বাইরে আমরা তেমন কাউকেই আর চিনি না। আচ্ছা, এখন তোমাদের যা বলার ছিল, ওনার হাতে এখন ও কিন্তু পারমাণবিক বোমা অ্যাক্টিভ করার শক্তি আছে, মানে ওনার হাতের ওই ছাপ। সেই জন্য আমি খবর পেয়েছি ওনাকে কেউ কিডন্যাপ করে ওনার ওই হাতের ছাপ নিয়ে নিতে চায়। কিন্তু স্যার, ওনার এই আঙুলের ছাপ চেঞ্জ করে অন্য একটা ঠিক করে দিলেই তো হয়। সমস্যা ওখানে, এই ফিঙ্গার 1 বছর ছাড়া পরিবর্তন করা সম্ভব না, কেননা 3 মাস আগেই পরিবর্তন করা হয়েছে। এখন আবার পরিবর্তন করতে গেলে মিসাইল লক হয়ে যাবে। তাহলে স্যার, এখন আমাদের করণীয় কি, তা যদি একটু বলতেন। আমি চাইছি তোমাদের মধ্যে কোনো একজনকে ওনার বাড়িতে থাকে, ওনাকে সব বিপদ থেকে রক্ষা করতে হবে। এই রকমের মিশনের জন্য আকাশই যথেষ্ট। কিন্তু আকাশ তো মিশনে। 3 দিনের ভিতরে চলে আসবে। ঠিক আছে, অপেক্ষা করলাম তাহলে। এরপর বাকি এজেন্টগুলো চলে যায় ওদের কাছে। এইদিকে গল্পের নায়ক কী করতেছে সেটা একবার দেখে আসি চলুন। রাতের অন্ধকারে বসে আছে একটা জঙ্গলের মধ্যে। সাথে রয়েছে আরও কিছু এজেন্টের সাথে। ওরা অপেক্ষা করে যাচ্ছে কখন এই জায়গায় ট্রাকগুলো আসবে, কেননা ওরা যেখানে আছে ওই জায়গায় একটা পাহাড়, আর পাহাড়ের নিচে আছে নদী। এর মাঝখানে একটা জায়গা আছে, ওইখানে রয়েছে কয়েকটা তাঁবু, আর এখানেই হবে আজকের মিশন। কিছুক্ষণ ধরে অপেক্ষা করতে থাকে। ভোর হতে আর 1 ঘন্টা লাগবে তখন। স্যার, এখানে আর কতক্ষণ থাকবো? সে 4 ঘন্টা ঘরে বসে আছি। ট্রেনিং করানোর সময় তোমাদের তো শেখানো হয়েছিল কিভাবে একই জায়গায় একই পজিশনে অনেকটা সময় ধরে থাকা যায়। সে ট্রেনিং কি ভুলে গেছো? ট্রেনিং তো মনে আছে, কিন্তু দেখছেন না আশেপাশে কত কি অবস্থা। তাও চুপচাপ থাকো। কিন্তু স্যার, আমাকে তো একটু হালকা হতে হবে। 5 মিনিটের ভিতরে আবার ফিরে আসবে, সময় যেন নষ্ট না হয়। জি স্যার, তাই হবে। এইদিকে আকাশ বাকিদের সাথে কথা বলতে থাকে, কেননা বাকিদের এক একজনকে এক একটা জায়গায় রাখা হয়েছে। কেউ গাছের উপরে, কেউ পাহাড়ের ভিতরে। অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরে হঠাৎ ওখানে 5টা ট্রাক আসে। স্যার, ট্র্যাক তো এসেছে, এবার করণীয় কি? যেসব যন্ত্রপাতি আনতে বলেছি তা নিয়ে এসেছো তো? সব কিছু এনেছি আমি। এরপর সেগুলো পিট করে নেয়, তারপর দূরবীন দিয়ে দেখতে থাকে। সাথে হলোগ্রাম সেট করে, মেশিনের সাথে সেট করে দেয়। এর সুবিধা হলো এক্স-রের মতো করে সব কিছু দেখা যাবে। কোন ট্রাকে কি কি আছে সবটা দেখা যাবে। আকাশ সবগুলো ট্রাক দেখতে থাকে এক এক করে। প্রতিটা ট্রাকের মধ্যে মেয়ে আছে, আর ওদের বিদেশে পাচার করে দেওয়াই হচ্ছে এদের মূল কারণ। সবটা আকাশ ওর এজেন্টদের বলে। স্যার, এখন তাহলে আমরা কি করব? আগে দেখো কি কি হয় এখানে। তখনই ওখানে একটা জাহাজ আসার শব্দ ওরা শুনতে পায়। একটা জাহাজ আসতেছে। ওটাকে আসতে দে, যখন ওদের সব লোক বের হবে তখন শুধু টার্গেট করে করে ওদের মেরে ফেলবি। ঠিক আছে, তাই করো। এইদিকে এরা তো ওদের পজিশন নিতে থাকে। অন্যদিকে একজন লোক কল দেয় মেজরকে। ওনাকে কল দিয়ে কিছু কথা বলে। উনি কল কেটে আবার কল দেয় এজেন্সিতে। এখানে এজেন্সি স্যার কল রিসিভ করে। জি, কে বলছেন? আমি করলেন শাহজাহান বলতেছি। আপনি কেন কল করতে গেলেন? আমি তো বলছি 3 দিন পরে আপনার একটা ব্যবস্থা আমি করে দিব। আমি ওটার জন্য কল করিনি। তাহলে কেন কল করেছেন?
আমার বন্ধু মেয়েকে খুঁজে পাচ্ছে না। কতদিন ধরে? এই তো 3 ঘন্টা ধরে। স্যার হয়তো কোনো বান্ধবীর বাসায় অথবা ভার্সিটিতে। আরে ওরা পিকনিকে গেছে, ওখান থেকে কারা যেন আমার বন্ধুর মেয়েকে তুলে নিয়ে গেছে। স্যার এখন তো ওই জায়গায় আশেপাশে পুলিশ স্টেশনে খবর দিয়ে জানাতে পারতেন। তুমি তো জানো আমি ওখানকার তেমন কিছুই বুঝি না, জানি না। তুই একটা ব্যবস্থা কর। ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা। এরপর বাকি ডিটেলসগুলো নিয়ে নেয় ওখান থেকে। আসলে শাহজাহান আর রায় এজেন্সির প্রধান, ওরা বন্ধু সে ছোটবেলা থেকে। এরপর দুজন বন্ধু দুদিকে চলে আসে কাজের ব্যাপারে। এইদিকে এজেন্সি স্যার ওই জায়গার পুলিশ স্টেশনে কল দিয়ে ব্যাপারটা জানায়। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি ঘটনাস্থানে যাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের কেউ কোনো ফোন করেনি। তাহলে স্যার সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে যাও। এইদিকে পুলিশ অফিসার বেরিয়ে পড়ে। তাহলে বুঝলেন তো ভাই, এতদিকে কত রকমের সমস্যা। একটা সমস্যা ঠিক হতে না হতে আরেকটা সমস্যা এসে হাজির হয়ে যায়। ওরা ওদের সমস্যার সমাধান করুক, আমরা বরং দেখি আকাশ এইদিকে কি করতেছে। এখন কি করবি? ওই মেয়েগুলোকে তো এখান থেকে নামিয়ে নিচ্ছে, ওরা ওদের আগে জাহাজে উঠে নিক। কিন্তু জাহাজে যদি উঠিয়ে নেয় তাহলে ওদের আমরা বাঁচাবো কি করে? তোদের যা বলেছি তা কর। এইদিকে ওরা মেয়েগুলোকে জাহাজে উঠিয়ে নেয়। তবে একটা কথা, সবাইকে কিন্তু ড্রাগস দেওয়া হয়েছিল, সেজন্য কারোর কোনো হুঁশ নেই। এক একে প্রায় 50 জন মেয়েকে জাহাজে ওঠানো শেষ হয়। এতক্ষণ আকাশ আর বাকি এজেন্ট অনেক নিচে নেমে আসে। কিছু কিছু এজেন্ট তো পানি নিচ দিয়ে ওই জাহাজের সাথে নিজেকে আটকে রাখে। এদিকে জাহাজ একটু পরেই চালু হবে। এখনই আকাশ সবাইকে বলে ওই জায়গাটা যেন হামলা করতে থাকে। এজেন্টগুলো বোমা গ্যানেট সব কিছু নিয়ে ওদের গাড়ি থেকে পুরো আস্তানা ওরা ফুরিয়ে দেয়। এক কথাই ওখানে আর কেউ বেঁচে নেই, সেজন্য ওরা নিচে নামে। এদিকে জাহাজটাও ছেড়ে দেয়। স্যার, জাহাজ তো ছেড়ে দিয়েছে। চিন্তা করো না, এই স্পিড বোট দিয়ে ওদের ধরবো। বাবু, তোমার সাথে বাকি যে 3 জন আছে তারা এবার জাহাজে উঠে পড়ো আর লোকেদের উপর নজর রাখতে থাকো। জি, রাখতেছি নজর। এরপর ওরা বোট নিয়ে জাহাজের কাছে যেতে চাইলে জাহাজের ওখান থেকে বাকি লোকগুলো গুলি করতে থাকে। এতে বাবু সহ বাকি সবাই যারা ছিল উপরে তারা ওদের মেরে ফেলে। এতে আকাশের বাকিরাও জাহাজে উঠে পড়ে। এরপর ওখানে থাকা ইঞ্জিনের কাছে যায়। ওখানে কিছু লোককে আগেই বাবু আটকে রাখে। এবার বল, তোদের বাকি প্ল্যান কি? নয়তো তোদের কিন্তু এখানেই মেরে ফেলবো। বলছি এখান থেকে আর 10 কিলোমিটার দূরে একটা দ্বীপ আছে, ওখানে এই মেয়েগুলো রাখা হবে। এরপর ওখানে আরও কিছু লোক আসবে যারা এই মেয়েগুলোকে কিনে নিয়ে ব্যবসা করবে। ওই দ্বীপে আনুমানিক কতজন লোক হবে? কম করে হলেও 300 জন লোক। আমরা তো মাত্র 15 জন এসেছি। আচ্ছা, দ্বীপটা তো চিনে নিলাম। এখন একটা কাজ কর, জাহাজ ওই দিকে না নিয়ে আমরা যেভাবে বলবো সেভাবে নিতে হবে। সেটা যে সম্ভব না, এই জাহাজ রাডারের সাথে কানেক্ট করা। যদি এটা অন্য কোনো দিকে নেই তাহলে ওরা বুঝে যাবে আর সাথে সাথে মিসাইল লক করে মারবে। তাহলে এতগুলো মেয়েকে নিব কি করে? এখানে এক্সট্রা বোট তো হবে। জি আছে। লোকটা বোট দেখায়, সেগুলো ওরা পানিতে ছেড়ে দেয়। এরপর সবগুলো মেয়েকে দুভাগে 2টা বোটে উঠিয়ে দেয়। তারপর গুনে গুনে দেখে 49টা হলো। বাকি একটা কোথায়? এই 2টায় তো এদের পেলাম। ওই, তুই কি জানিস? বিশ্বাস করুন স্যার, এই ব্যাপারে আমি কিছু জানি না। তোমরা একটা কাজ করো, এদের নিয়ে সরাসরি হেডকোয়ার্টার নিয়ে যাও, ওদের জ্ঞান ফেরানোর ব্যবস্থা করো। দরকার হলে হেলিকপ্টার খবর দিয়ে ওই লোকেশনে আসতে বলো। কিন্তু স্যার আপনি? ওই মেয়েটাকে খুঁজে আসতেছি। এইদিকে ওরা তো বেরিয়ে পড়ে। এদিকে জাহাজে থাকা লোকের সাহায্যে একটা মেয়েকে খুঁজে পাওয়া যায়। মেয়েটির চেহারা এতটাই মায়াবী ছিল, আকাশ তো শুধু তাকিয়ে আছে। আর কোনো বোট আছে কি? লোকটা এরপর বোট দিয়ে দেয় আরেকটা, ওটা নিয়ে বের হবে। তখন তুমি যে আমাদের সাহায্য করলে, এটা যদি ওরা জানতে পারে তখন? বলবো ওখানে কারা যেন অ্যাটাক করেছে, সেই জন্য আমি একাই জাহাজ নিয়ে পালিয়ে এসেছি। ধন্যবাদ আপনাকে। এদিকে এবার যে যার মতো যেতে থাকে। এইদিকে বাবু আর বাকি এজেন্টগুলো নদীর ধারে চলে আসে। ততক্ষণে ওদের হেলিকপ্টারগুলো চলে আসে।
মেয়েগুলোকে হেলিকপ্টারে ওঠানোর পরে। স্যারের জন্য অপেক্ষা করতে হবে তো। স্যার ঠিকই চলে আসতে পারবে। তা ওনার পারমিশন নিয়ে নেই আগে, নয়তো হেডকোয়ার্টারে এসে অনেক অনেক কথা শুনতে হবে। এই বলে আকাশের সাথে যোগ করে কথা বলতে থাকে। তোমরা চলে যাও কোয়ার্টারে, আমি মেয়েটাকে পেয়ে গেছি আর ওকে নিয়ে আসতেছি। জি স্যার, যাচ্ছি আমরা। এইদিকে ওরা তো চলে যায়। ওরা যাওয়ার 5 মিনিট পরে সমুদ্রের মধ্যে অনেক ঢেউ আসে। এতে আকাশের ওয়াকিটকি পানিতে পড়ে যায়। এদিকে আপনারা বলবেন ভাই, একটু আগে বলছেন ওরা নদীতে ছিল, এখন বলতেছেন সমুদ্রে। আসলে ওরা নদী পার করে সমুদ্রের মধ্যে চলে আসে। এইদিকে হঠাৎ করে সমুদ্রের ঢেউ বেড়ে যায়। ওরা যেদিকে যাওয়ার কথা ছিল সেদিকে না এসে এখন অনেক দিকে মানে অন্যদিকে দ্বীপে এসে পৌঁছায়। তখন ওদের সাথে থাকা বোট ভেঙে যায়। এইদিকে বৃষ্টি শুরু হতে থাকে, সেই জন্য ওই বোটে থাকা সব কাপড় আর বোট টেনে এনে একটা পাথরের সাথে রাখে, সাথে বোট যেন ওদের ঝড় আর বৃষ্টি থেকে রক্ষা করতে পারে। এদিকে বৃষ্টি হতে থাকে। আকাশ ওর জ্যাকেট থেকে সব কিছু খুলে আলাদাভাবে রেখে দেয়। ওখানে আকাশ কিছু ট্যাবলেট পায়, সেজন্য পানির সাহায্যে মেয়েটিকে সে ট্যাবলেট খাইয়ে দেয়। এইদিকে ঝড় থেমে যায়। সেই সুযোগে আকাশ ওই বোট দিয়ে ঘরের মতো তৈরি করে নেয়, আর ওর যা কিছু আছে সব ওই ঘরের মধ্যে বালুর ভিতর লুকিয়ে রাখে, যেন মেয়েটি তা বুঝতে না পারে। এইদিকে আকাশ মেয়েটিকে ভিতরে রেখে খাবারের ব্যবস্থা করতে থাকে। সেজন্য একটা নারকেল গাছে ওঠে, কিছু ডাব পেড়ে আনে। এরপর জঙ্গলের ভিতর থেকে কলা আর কিছু ফল সংগ্রহ করে আনে। এসে দেখে মেয়েটা এখনও ঘুমাচ্ছে, সেজন্য বাহিরে বসে আছে। আসলে ওদের যে ডোজ দিয়েছে ওটা অনেক পাওয়ারফুল, যা একজন মানুষকে দিলে 3 দিন অজ্ঞান করে রেখে দিতে পারবে। কিন্তু আকাশ ওকে কিছু ওষুধ খাইয়ে দেয়, এতে মোটামুটি 1 থেকে 1.5 দিনের ভিতরে জ্ঞান চলে আসবে। অন্যদিকে ওই লোকটা জাহাজ নিয়ে যখন দ্বীপে আসে তখন ওখানে থাকা লোক জাহাজে উঠে সব চেক করে কোনো কিছু পেল না। কিরে মেয়েগুলো কই? ওদের তো আনতে পারিনি। আনতে পারিসনি মানে? ওদের তো আনতে গিয়েছিলাম, কিন্তু ওখানে কারা যেন হামলা করে, ওদের সবাইকে মেরে ফেলেছে আর ওই মেয়েগুলোকে নিয়ে গেছে। আমি এখন এদের কি জবাব দেব? আমি কি করব বলেন? আমাকে না দিলে আমি তো কোনো কিছু করতে পারবো না। ঠিক আছে। এরপর রবি ভিতর এসে সবাইকে কথাগুলো বলে। সবাই মন খারাপ করে যে যার মতো করে চলে যায় ওখান থেকে। এদিকে খবরতে গেল, এখন দেখি হেডকোয়ার্টারে কি অবস্থা। ওখানে সব মেয়েগুলোকে আনা হলো, তারপর ওদের হসপিটালে ভর্তি করানো হলো। সবাইকে ইনজেকশন দেওয়া হলো। ওদের অনেক হাই ড্রাগস দেওয়া হয়েছিল, সেজন্য চিন্তা করবেন না। তাও 2 দিন লাগবে, কয়েক ঘন্টা পরে আবার ইঞ্জেকশন দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে তো ভালোই হয়। এদিকে ব্যাপারটা এজেন্সি স্যার শাহজাহান চৌধুরী জানায়, উনি ওনার বন্ধুকে জানায়। আসলে ওনার বন্ধু ওনার সাথে একই বাসায় থাকে। তাহলে চল একবার দেখি আমি হসপিটালে এসে। ঠিক আছে, চল তাহলে। ওনারা বেরিয়ে আসে হসপিটালে। ভিতরে ওনাদের ঢুকতে দিচ্ছে না বলে ওনার পরিচয় দিলে ভিতরে আসতে দেওয়া হয়। ওনারা দেখতে থাকে এক এক করে, কিন্তু ওখানে ওনার মেয়ে নেই। ততক্ষণে এজেন্সি স্যার ওখানে চলে আসে। সব কিছু ঠিকভাবে আছে তো? জি স্যার। তা বন্ধু, ওনার মেয়ে কি এখানে আছে? ওখানে ওর মেয়ে তো নেই। বাবু, এখানে আর কোনো মেয়ে কি মিসিং আছে? একটা মেয়ে মিসিং আছে। সে মেয়েটি কোথায় এখন? স্যার মেয়েটি ঠিক কোথায় আছে তা আমরা ঠিক মতো জানি না। জানি না মানে? আমি ঠিক বুঝলাম না। বাবু এরপর ওনাকে সবটা বলতে থাকে। সবটা শোনার পর, তোমাদের মাথায় কি বুদ্ধি বলতে কিছু নেই? ওই জাহাজে আকাশকে একা ফেলে তোমরা চলে এসেছো। কি করব, উনি আমাদের কমান্ড দিয়েছিল, সেজন্য আমরা ওনার কথা শুনতে বাধ্য হই। তাছাড়া শেষবার ওনার সাথে কথা হয়েছিল জাহাজের ভিতরে, এরপর আর কথা হয়নি। মানে কি বলছো? আকাশ তোমাদের সাথে আসেনি? না স্যার। এই কথা শুনে স্যার তো অবাক, সাথে বাকিরাও। আমি হেডকোয়ার্টারে যাচ্ছি আর ওকে খোঁজার ব্যবস্থা করতেছি। এদের জ্ঞান ফিরলে এদের পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করে দাও। জি স্যার। এদিকে রাত হয়ে আসাতে কাউকে আর খুঁজতে পাঠানো হয়নি। অন্যদিকে চলুন আকাশ কি করতেছে তা দেখে আসি। এদিকে রাতে এখানে অনেক ঠান্ডা পড়তেছে, সেজন্য কিছু কাঠ জোগাড় করে আগুন জ্বালিয়ে এখানকার আবহাওয়া একটু গরম রাখার চেষ্টা করতেছে। কিন্তু আকাশ খেয়াল করে মেয়েটি জ্বরে কাঁপতে থাকে।
এদিকে গরম কোনো কিছু নেই যে ওকে একটু গরম দিবে, তাও আগুন আর একটু কাছে নিয়ে আসে যেন মেয়েটিকে গরমে রাখতে পারে। কিন্তু আকাশ মেয়েটির শরীরে হাত দিয়ে দেখে ওর জামা এখনও ভেজা আছে। সেজন্য আকাশ ওর চোখ বেঁধে মেয়েটির জামা প্যান্ট খুলে নেয়, তারপর শুকনো কলা পাতা দিয়ে শরীরটা ঢেকে রাখে এবং আগুনের তাপ আরও বাড়িয়ে নিতে থাকে যেন জামার সাথে সাথে মেয়েটির শরীরও গরম থাকে। এদিকে আকাশ আগে নিজের শার্ট প্যান্ট খুলে শুকানোর জন্য রেখে দেয়, সাথে কিছু পাতা দিয়ে নিজেকে ঢেকে নেয়। এদিকে মেয়েটি ঘুমাচ্ছে। আকাশ মেয়েটির চেহারার দিকে তাকিয়ে আছে, সাথে ভাবতে থাকে। কে গো কন্যা, তুমি কোন জায়গায় থাকো তুমি? তোমাকে যে প্রথম দেখাতেই এত ভালো লেগে গেছে যে বলে বোঝাতে পারবো না নিজেকে। মন যে চায় সারাক্ষণ তোমার এই দু চোখের দিকে তাকিয়ে থাকি। এই চোখে কত যে মায়া ভরা। এদিকে রাত 12টা, সেজন্য কিছু ডাবার ফল খেয়ে নেয়। এদিকে তখনই মনে পড়লো মেয়েটি তো কিছুই খায়নি, সেজন্য আগুনের পাশে একটা ডাব রাখে যেন তাপে পানি একটু গরম হয়। 20 মিনিট পরে ডাব কেটে নেয়, কিন্তু পানি খাবে কি করে? কিছু না খাওয়ালে তো জ্ঞান ফিরবে না। সেজন্য ওষুধ যেভাবে খাইয়েছিল ঠিক সেভাবেই খাওয়াতে থাকে। কিভাবে খাইয়েছিল সেটা বলা যাবে না, ওটা একদম সিক্রেট একটা ব্যাপার, সেজন্য বলা যাবে না। রাত পার হয়ে সকাল হয়ে আসে। সকালে সূর্যের আলোতে ওদের জামা শার্ট শুকাতে শুরু করে। এইদিকে মেয়েটির উপরে কেউ যেন আক্রমণ না করতে পারে সেজন্য আগুন জ্বালিয়ে দেয় এবং কিছু কাটা দেওয়াল তৈরি করে। এই দ্বীপে তো কেউ থাকে না, সেজন্য একটা শর্ট প্যান্ট পরি মাছ অথবা জাপারে শিকার করতে আসে। জঙ্গলে কিছুটা গভীরে এসে একটা হরিণ দেখতে পায়, সেজন্য গুলি করে হরিণটা মেরে ফেলে। ওটা নিয়ে আপাতত চলে আসে ওর আড্ডার ওখানে এসে দেখে মেয়েটি এখনও ঘুমাচ্ছে, সেজন্য আবারও আরেকটা ওষুধ খাইয়ে দেয়। আসলে আকাশ যখন কোনো মিশনে যায় তখন ব্যথার আর ঘুম যেন না আসে এরকম কিছু ওষুধ সাথে রাখে, যেন ঘুম আসলে ওই ওষুধ খেয়ে নিতে পারে। কিছুক্ষণ পরে ওই হরিণটাকে পানিতে পরিষ্কার করে নেয়, ততক্ষণে একটা বড় আগুন জ্বালিয়ে নেয় আর পুরো হরিণটাকে ওকে রান্না করতে থাকে আগুন দিয়ে। এদিকে রান্না করতে থাকে ঠিকই, তখনই মাংসের গন্ধ মেয়েটির নাকে যায়। এতে করে ঘুম ভেঙে চারিদিকে তাকিয়ে দেখে একটা ছেলে কিছু একটা ফুঁড়ে রান্না করতেছে। সেজন্য তাঁবু থেকে বের হয়, কিন্তু মেয়েটির শরীরে যে কাপড় নেই সেটা মেয়েটি বুঝতে পায়নি। সেজন্য ওভাবে আকাশে পিছনে এসে ডাকতে থাকে। এই যে মিস্টার, কে আপনি? আর এটা কোন জায়গা? আমি কে সেটা পরে জানতে পারবেন। আপনার জ্ঞান ফিরেছে, এটাই অনেক কিছু। কথাটা বলে পিছনে ফিরে তাকাই, তখনই ইরাকে দেখে চিৎকার করে ওঠে। চিৎকার শুনে এভাবে চিৎকার করছেন কেন? একবার আপনার দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন। এরা নিজের দিকে তাকিয়ে আবারও চিৎকার করে ওঠে। সেজন্য তাড়াতাড়ি করে আকাশকে জিজ্ঞেস করে, আমার জামা প্যান্ট আর ওগুলো কোথায়? পিছনে গাছের উপরে আছে, রোদে শুকাতে দিয়েছি। এরা 1 সেকেন্ডও লেট না করে ওর জামা প্যান্ট পরে নেয়, তারপর রেখে আকাশের কাছে আসে। আপনার সাহস তো কম না? আপনি আমার... আপনি যা ভাবছেন মোটেও তেমন কিছুই হয়নি। তেমন কিছু হয়নি মানে? বিশ্বাস করুন, আমি কোনো কিছু না দেখেছি নাই করেছি। আমি এখানে কি করে এলাম? আকাশ এরপর সব ঘটনা খুলে বলে। সবটা বলে শেষ হলে ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ কেন? এই যে আমার মতো একটা মেয়েকে কাছে পেয়েও কোনো ক্ষতি করার চেষ্টা করেননি। এটা আমি দায়িত্ব থেকে করেছি। একটা সত্যি কথা বলুন তো। কোন সত্যি? কাপড় চেঞ্জ করার সময় আপনি কিছু দেখেননি তো? আমি চোখ বেঁধে রেখেছিলাম, তার উপর আপনার জোর চলে এসেছিল, তার উপর ভেজা শরীর, সেজন্য বাধ্য হয়ে খুলতে হয়েছে। সারা রাত আগুন জ্বালিয়ে রাখতে হয়েছে যেন আপনার ঠান্ডা না লাগে। এত কষ্ট করার কি দরকার ছিল? একটা অসহায় মেয়েকে সাহায্য করা আমার কর্তব্য, কিন্তু আপনি একটু আগে ওইভাবে বের হয়ে সবটা তো দেখে দিলেন। আমি তো জানতাম না। তাছাড়া এটা কোন পশু? দেখুন, আমি কিন্তু উল্টাপাল্টা পশুর মাংস খাই না। এটা হরিণের মাংস। লাইফে ফার্স্ট টাইম খাওয়া পড়বে, কিন্তু জানি না কতটা স্বাদ হবে, কেননা মশলা তো তেমন নেই। মোটামুটি জঙ্গল থেকে যা কিছু পেয়েছি তা দিয়ে মশলার কাজ চালিয়ে নিয়েছি। আচ্ছা, আমরা এখান থেকে উদ্ধার হব কি করে? আজকের দিনের ভিতরে উদ্ধার হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কি করে? যদি আকাশে কোনো হেলিকপ্টারে আওয়াজ শুনতে পান তাহলে আমাকে জানাবেন। তো আপনি কি করবেন? আমি 3 দিন ধরে ঘুমাইনি, খাওয়া শেষ করে একটু ঘুমাবো,
তবে একা একা কিন্তু বেশি দূর যাবেন না। ঠিক আছে। এইদিকে হেডকোয়ার্টারের সবাই চলে এসেছে। ওরা আসার পরে এখন ওই 4-5টা হেলিকপ্টার নিয়ে আকাশকে খোঁজার ব্যবস্থা করো। কিন্তু স্যার উনি কোথায় আছে সেটা তো জানি না। ওনার জিপিএস কোনো কিছুই কাজ করছে না। 2টা টিম পানিতে খুঁজবে আর বাকি টিম ওখানে থাকা যে দ্বীপগুলো আছে ওখানে খুঁজবে। এক কথায় আকাশকে ছাড়া একটা হেলিকপ্টার যেন হেডকোয়ার্টারে না ফিরে। তোমাদের যদি আরও হেলিকপ্টার আর লোক লাগে নিয়ে যাও, তাও আমি আকাশকে ফেরত চাই। জি স্যার, তাই হবে। আমরা এক্ষুনি বেরোচ্ছি। এইদিকে 7টা হেলিকপ্টার বের হয় আকাশকে খোঁজার জন্য। এইদিকে আকাশ আর ইরা হইনে মাংস খেতে থাকে। খাওয়া শেষ হলে ইরাকে ওষুধ দেয় খাওয়ার জন্য। সেজন্য ইরা ওষুধ খাওয়ার পরে আচ্ছা, আমার কি এমনি এমনি জ্ঞান ফিরেছে? এমনিতে কি করে জ্ঞান ফিরবে? তাহলে ফিরলো কি করে? ওষুধ খাওয়াতে হয়েছে, তাও 2 বার। আমি তো অজ্ঞান ছিলাম, তাহলে ওষুধ খাওয়ালেন কি করে? আসলে হয়েছিল কি? যা হয়েছে বলেন, আমি একটুও রাগ করব না। আকাশ এরপর ইরা কানে কানে কথাগুলো বলে। প্রথমে ইরার তো একটু রাগ হয়েছে, কিন্তু পরবর্তীতে আর রাগটা দেখেনি, কেননা আকাশ দেখতে খারাপ ছিল না। তার উপর বডি দেখে ইরাও কিছুটা ফিদা হয়ে যায়। এদিকে ইরা এখনও জানে না আকাশের পরিচয়, সেজন্য চুপ করে থাকে। আচ্ছা, আপনাকে ওই লোকগুলো কিডন্যাপ করেছে কি করে? আসলে আমি বাবা মা কাছ থেকে জোর করে চলে এসেছি বেড়াতে। ওখানে মোটামুটি 2 দিন ছিলাম। পরের দিন একটু আশেপাশে ঘুরতে বের হই, তখন কিছু লোককে দেখলাম আমার দিকে আসতেছে। তখন আমি ভয়ে পিছনে ফিরে দৌড়তেই। তো আশেপাশে কেউ কি ছিল না? কেউ থাকলে তো আমাকে আর কিডন্যাপ করতে পারতো না। একা একা নির্জন জায়গায় আসলে তো এরকম তো হবেই। আচ্ছা, এরা আমাকে কিডন্যাপ করে কি করতো? ব্যবসা করা তো। কিডন্যাপ করে আমাকে ডলার দিয়ে ব্যবসায়ও করাতো? তাহলে তো ভালোই ছিল। এই তোমার বয়স কত? সঠিকটা বলবো নাকি ফেসবুক যেটা দিয়েছে ওটা বলবো? সত্যিটা বলো। এই তো 23 বছর। তা আপনার? 26 বছর আমার। কি বলেন? দেখে তো মনে হচ্ছে না। আমার তো বয়স আরো কমই মনে হচ্ছে। বুঝেছি, ডোজের প্রভাব এখনো কমেনি দেখতেছি। আরে ব্যাপারটা তেমন কিছু না। তাহলে ব্যাপারটা কি? আচ্ছা, ওরা আমাকে দিয়ে ঠিক কি কি ব্যবসা করাতো? আকাশ এরপর ইরার কানে কানে কিছু একটা বলে। সেটা শুনে ইরা তো লজ্জা পায়। লজ্জা পাওয়ার কারণে ছি, ওই লোকগুলো এত নোংরা। ভালো হলে কি আপনাদের তুলে নিত? আচ্ছা, আমরা এখান থেকে বের হব কি করে? জানি না কি করে বের হব। আমি কিন্তু এক কাপড়ে বেশিক্ষণ থাকতে পারি না। তাহলে সেগুলো খুলে রেখে দিলেই তো পারেন। আর আপনি লুকিয়ে লুকিয়ে তা দেখেন? যেখানে সুযোগ থাকার পরেও দেখিনি, উল্টো আপনি নিজে এসে দেখেছিলেন। ওই, আমি কি জানতাম নাকি? আচ্ছা, এখন তো জানলেন। জেনেছি। তা এখন কি করব? অপেক্ষা করা ছাড়া তো কোনো উপায় নেই। এইদিকে আকাশ ওর শার্ট একটা স্কুটির সাথে বেঁধে রাখে। এরপর কিছু পাথর দিয়ে বড় করে একে লিখে রাখে, আর ওটার মাঝখানে আকাশ ওর শার্ট রাখে এমন করতে দেখে। এটা কি লিখলেন? আর এই একে মানে কি? আপনাকে এর মানে বুঝতে হবে না। ভালো কথা। এটা দিয়ে আপনার নাম শুরু হয় না তো? তাছাড়া আমরা তো এখনো কারো নামটাই জানি না। ঠিক ধরেছেন, একে দিয়ে আমার নাম বোঝায় পারভেজ হোসেন আকাশ, আর আকাশের শর্ট করে একে। আপনার নাম? ইরা চৌধুরী, বাবা মার একমাত্র মেয়ে। তা আপনি? আমি সে ছোট্টবেলায় বাবা মাকে হারিয়ে ফেলেছি। কি করে? সবটা জানাটা কি জরুরি? আমরা তো এখানে বসে আছি, কথা না বললে সময় কাটবে কি করে? ঠিক আছে, বলতেছি। এরপর আকাশ সব কথা বলতে থাকে, ছোটবেলার কথা কিভাবে হারিয়ে যায় এই সবটা বলতে থাকে। সবটা শুনে তারপর তুমি কার কাছ থেকে বড় হয়েছো? বড় হয়েছি রাস্তায়, ওখান থেকে একটা অনাথ আশ্রমে, সেখান থেকে এই পর্যন্ত। তা এখন কি করো বর্তমানে? তাছাড়া বাবা মাকে কখনো দেখলে চিনতে পারবে তো? বর্তমানে এমনিতে বেকার ঘুরতেছি, তাছাড়া বাবা মাকে দেখলে চিনতে পারি, কেননা আমার শরীরে একটা চিহ্ন আছে, যা আমার বাবার শরীরও আছে। এর বাইরে ওনাদের মুখ কিছুটা মনে আছে বলতে, ওনাদের সাথে ছোটোবেলার ছবিও আছে। কই দেখি তো। মানিব্যাগের সাথে আরও অনেক কিছু হারিয়ে গেছে আপনাকে বাঁচাতে। সরি, আমার জন্য আপনাকে সবটা হারাতে হলো। কিন্তু চিন্তা করবেন না, একদিন দেখবেন আমার জন্যই আবার সবটা ফিরেও পেতে পারেন। ধন্যবাদ দিয়ে ছোট করব না, এখন আমি ঘুমাই।
আমারও ঘুম পাচ্ছে, চলুন একসাথে ভিতরে ঘুমাই। একসাথে ঘুমানো কি ঠিক হবে? এতটুকু ভরসা করতেই পারি। এরপর ওরা তো শুয়ে পড়ে। এইদিকে আবির, বাবু আরও কিছু এজেন্ট ওরা পুরো সমুদ্র দেখতে থাকে। কয়েকজন তো পানিতে দেখতে থাকে, আবার কয়েকজন দ্বীপের মধ্যে দেখতে থাকে। এদিকে আকাশ আর ইরা ঘুমাচ্ছে। বিকেল হয়ে এলো, ওরা খুঁজে পাচ্ছে না। তখনই আমাদের তো সবগুলা দ্বীপ দেখা শেষ, কিন্তু স্যারকে তো খুঁজে পাচ্ছি না। সবটা তো দেখছি, কিন্তু একটা দ্বীপ এখনো বাকি রয়ে গেল। কোন দ্বীপ? ওই দ্বীপটা। ওই দ্বীপটা তো অনেক ছোট। আচ্ছা, তাহলে স্যার উল্টো দিকে কেন যাবে? দেখে আসতে তো অসুবিধা নেই। ওই দ্বীপটা অনেক দূর, সেই জন্য বলছি। সবাইকে মিলে খুঁজে আসি। এরপর ওরা ওই দ্বীপে যেতে থাকে। ততক্ষণে ওদের দুজনের ঘুম ভেঙে যায়, সেজন্য ওরা বাহিরে বের হয়। এইদিকে আবির ওখানে কিছু একটা দেখতে পায়, সেজন্য দূরবীন দিয়ে একটা লেখা তো দেখতে পায়, সাথে সাথে পোশাকও দেখতে পায়। স্যারকে পেয়েছি, তাড়াতাড়ি সবাইকে ওই দ্বীপে আসার জন্য বলো সবাইকে। ওরা সবগুলো হেলিকপ্টার ওই দ্বীপে আসতে বলে। এইদিকে আকাশ ভালো করে তাকিয়ে দেখে, ওটা ওদের এজেন্সির হেলিকপ্টার। এইদিকে ইরা এতগুলো হেলিকপ্টার একসাথে দেখে। দেখা মাত্রই আকাশকে জড়িয়ে ধরে। এমনভাবে জড়িয়ে ধরতে আকাশ বুঝতে পারে ইরা ভয় পেয়ে আছে। আরে ভয় পাবেন না, ওটা আমাদের উদ্ধার করতে এসেছে। সত্যি বলছেন তো? সত্যি বলছি। হেলিকপ্টারগুলো কাছে এসে একটা ওয়াকিটকি নিচে ফেলে আকাশকে দেয়। আসলে এটা দিয়ে আকাশ ওর স্যারের সাথে কথা বলতে পারবে, সেজন্য দেয়। এদিকে স্যারকে কিছু বলার আগে আবিরকে বলে, জি স্যার বলুন। তোমরা নিচে নামো। তবে একটা কথা, আমার পরিচয় কোনোভাবে ওই মেয়েকে দেওয়া যাবে না, বুঝতে পেরেছো? জি স্যার, তাই হবে। এদিকে হেলিকপ্টার নিচে নামে। সবাই নামলে আকাশ ওদের সবাইকে হরিণের মাংস খেতে দেয়। ওরা সবাই খেতে থাকে। এইদিকে আকাশ ও স্যারকে কল দিয়ে আগের ঘটনা বলে। স্যার, ওই মেয়েটাকে আমি 2টা হেলিকপ্টার দিয়ে হেডকোয়ার্টার পাঠিয়ে দিচ্ছি। বাকি 5টা নিয়ে আমি ওই দ্বীপে যাব, যেখানে মেয়েগুলোকে পাচার করে নিয়ে এসে রাখা হয়। ঠিক আছে, তবে সাবধানে থাকবে। আর একটা কথা, কি কথা বলো? আমার পরিচয়ের জন্য মেয়েটি না জানে কোনোভাবে। কিন্তু কেন? যখন ফিরবো তখন বলবো। আমি এদেরও বলে দিয়েছি, এখন আপনাকেও বললাম। ঠিক আছে, তাই হবে। কিছুক্ষণ পরে ইরাকে 2টা হেলিকপ্টার করে পাঠানোর ব্যবস্থা করে। তখনই ইরা বলে, আমাদের কি আর কখনো দেখা হবে না? আমি ফিরে আসি, তারপর আপনার সাথে অবশ্যই দেখা করব। আপনার মোবাইল নাম্বারটা? আপনি যখন নিজের ঠিকানায় যাবেন তখন এদের কাছে ঠিকানা লিখে দিয়ে যাবেন, আমি এসে দেখা করে নিব। সত্যি বলছেন তো? সত্যি বলছি। শেষবার হেলিকপ্টারে ওঠার আগে ইরা আকাশকে জড়িয়ে ধরে আর কপালে একটা চুমু দিয়ে হেলিকপ্টারে উঠে পড়ে। এইদিকে বাকিরা তো অবাক হয়, সাথে আকাশ নিজেও। ওরা চলে যায়। এদিকে আকাশ বাকিদের নিয়ে ওই দ্বীপে যেতে থাকে। ওই দ্বীপে ওই মেয়েগুলোকে নেওয়ার কথা ছিল। কিন্তু স্যার, এখন কি পাবো সেই মেয়েগুলোকে? মেয়েদের তো উদ্ধার করে নিয়েছি, এখন বাকি আছে ওই লোকগুলোকে ধরে নেওয়ার পালা। ওরা ওই দ্বীপের কাছে আসতেই ওখান থেকে ফায়ার করা শুরু করে দেয়। এতে কিছু গুলি হেলিকপ্টারে লাগে। স্যার কি করবো এখন? গুলি করো তোমরা। এরপর শুরু হয় গুলি করা। এদিকে কিছু এজেন্ট তো নিচে নেমে যায়। ওরা নিচে এসে বাকিদের মারতে থাকে। এতে বাকিরাও নিচে নেমে যাওয়ার জন্য সুযোগ পায়। এরপর ওরা এক এক করে সবাইকে মারতে থাকে। ওখানে পুরোটা জায়গায় ওরা খুঁজতে থাকে। ওখানে আরও কিছু মেয়েকে খুঁজে পায়। তারপর ওদের হেলিকপ্টারে উঠিয়ে নেয়, কিন্তু কোনো লোককে ধরতে পারেনি যার কাছ থেকে তথ্য পেতে পারে। কেননা সবাই সুসাইড করে নিয়েছে, সেজন্য ওই মেয়েগুলোকে নিয়ে আসতে থাকে। অন্যদিকে ইরা ততক্ষণে হেডকোয়ার্টারে আসে। ওখানে শাহজাহান চৌধুরী আর রফিক চলে আসে। ইরা, তুই আছিস? হ্যাঁ আব্বু, আমি ঠিক আছি। আমাকে একজন বাঁচিয়েছে। কি এসে? বাবা, ওর নাম আকাশ। আমি ওই ছেলের ডিটেলস জানতে চাই। ওটা দেওয়া যাবে না, সময় হলে ওই ছেলে আপনাদের সাথে দেখা করে নেবে। কিন্তু ওর পরিচয়? সেটাও বলা সম্ভব না, কেননা আমরা ওর পরিচয় জানি না, শুধু নামটা ছাড়া। এত কিছু জানতে হবে না দোস্ত, আমি আমার মেয়েকে ফিরে পেয়েছি, এটাই আমার জন্য অনেক কিছু। এখন তাহলে চল এখান থেকে। ঠিক আছে, চল। ওনারা ইরাকে নিয়ে চলে আসে। তবে ইরা এখনও আকাশের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত অনুভব করতে থাকে। কিছু ঘন্টা পর আকাশ ওখানে আসে, তাও আরও কিছু মেয়ে নিয়ে। এরা কারা? এদের বিভিন্ন দেশ থেকে তুলে আনা হয়েছে। একটা কাজ করো আবির,
এদের থেকে এদের ডিটেলস জেনে ওদের বাড়িতে কন্ট্যাক্ট করো আর ওদের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। ওরা ওদের কাজে লেগে যায়। অন্যদিকে আকাশ ওখানে ওর স্যারের সাথে কথা বলতে থাকে। তখন তোমাকে তো বলতে ভুলে গেছি, কি কথা স্যার? তোমাকে আমাদের এখন সাবেক যে মেজর ছিলেন অনেক বিপদ থেকে রক্ষা করতে হবে। এটা তো পুলিশ বা ওনার কিছু সেনা করে নিতে পারে। আমি তো এটা ভাবিনি। তাহলে এখন থেকে ভাবনা শুরু করে দিন। ঠিক আছে, দিলাম শুরু করে। এদিকে ইরা বাসে এসে বসে আছে ওর রুমে। সারাক্ষণ শুধু আকাশের ব্যাপারে জানতে থাকে, যা ইরার মা খেয়াল করে। সেজন্য উনি ইরার কাছে এসে, ইরা, কি হয়েছে তোর? তোর শরীর কি এখনো ঠিক হয়নি? আম্মু, আমি ঠিক আছি, কিন্তু আমি মনে হয় কাউকে ভালোবেসে ফেলেছি। কি বলছিস তুই? আমি ঠিকই বলছি। আচ্ছা, আমাকে ডিটেলসে বল তো। ইরা এরপর ডিটেলস বলতে থাকে। ডিটেলসে শোনার পরে আমি এতক্ষণে বুঝতে পেরেছি তোর এই কথাগুলোর মানে কি ছিল। তুমি বুঝেছো? বুঝেছি, কিন্তু তোর আব্বু সামান্য একটা ছেলের সাথে তোর বিয়ে দিতে কি রাজি হবে? তাছাড়া তোর চাচা, উনি তো সাবেক মেজর, যদিও তোর আপন চাচা নয়, কিন্তু কিভাবে কি করব তাই ভাবছি। আম্মু, আমি এত কিছু জানি না। আমি ওই ছেলেকে বিয়ে করব। তুমি একটা বার ভাবো, যে ছেলে নিজের জীবনের কথা না ভেবে আমার কথা ভেবেছে, আমার কোনো ক্ষতি পর্যন্ত করেনি একবারের জন্যও না, ও তো চাইলে 2টা দিন আমাকে ইচ্ছে অনুযায়ী ভোগ করতে পারত, কিন্তু সে সব কোনো কিছুই করেনি। উল্টো আমাকে সুস্থ করার জন্য অনেক কিছু করে গেছে। তাহলে তুমি ভাবো, ওই ছেলে যদি আমার জীবনে আসে, তাহলে আমার জীবনটা কেমনভাবে সুন্দর হবে। সেসব তো বুঝেছি, কিন্তু তোর বাবা আর চাচা কি রাজি হবে? তাছাড়া ওই ছেলের নাম ছাড়া তো কোনো কিছুই জানিস না। ও আমাকে যাদের হাতে তুলে দিয়েছে, ওরা তো ওকে চিনবেই অবশ্যই। সেটা তো বুঝেছি, কিন্তু ওরা তো তোর সামনেই বলল ওই ছেলেকে ওরা চেনে না। তাহলে কি ওই ছেলের সাথে আমার কি আর দেখা হবে না আম্মু? যদি ছেলেটাও তোকে ভালোবাসে বা পছন্দ করে, দেখবি তোকে খোঁজার জন্য অবশ্যই এখানে আসবে। সেটা তো পারবে না। কেন পারবে না? কারণ আমার ঠিকানা তো ওই ছেলে জানে না। আচ্ছা, এত কিছু না ভেবে তুই ঘুমা, তোকে তো ভার্সিটিতে যেতে হবে। আম্মু, কিছুদিন পরে যাই। ঠিক আছে। 2 দিন পরে ইরা ভার্সিটিতে আসে। এইদিকে শাহজাহান চৌধুরী একটা কাজে বের হয়। তখন পথেই ওনার ওপরে কেউ অ্যাটাক করে, কিন্তু ভাগ্যক্রমে ওখানে আকাশ চলে আসে। কেননা আকাশ শপিং মলে যাচ্ছিল, আর পথেই এই ঘটনা দেখে গাড়ি থামিয়ে ওখানে যায়। কে তোমরা? আমরা কে তা কি তোকে বলতে হবে? আমাকে নাই বলো কে তোমরা, কিন্তু ওনাকে কেন মারতেছো? তুই কে যে তোকে বলতে হবে? তোমরা এভাবে বারবার রেগে যাচ্ছ কেন আমার কথায়? এই ছেলেটা বেশি পটর পটর করতেছে, ওরা আগে শেষ কর, তারপর একে তুলে নিয়ে যাব। আরে তোমরা দেখি কোথায় মানবে না, তোমাদের তো একটা ব্যবস্থা করতেই হবে। এই ছেলে তো দেখছি অতিরিক্ত কথা বলে, ওকে সাহায্য করতো। এই বলে লোকগুলো আসে ওকে মারার জন্য, কিন্তু ওরা তো আর কোনোভাবেই আকাশের সাথে পেরে উঠছে না। সেজন্য কিছুক্ষণ ওরা মার খেয়ে ওখান থেকে চলে যায়। তখন আকাশ গাড়ির ভিতর থেকে ওই লোকটাকে বের করতে যায়, যাকে এই লোকগুলো মারতে এসেছিল। গাড়ির ভিতরে তাকিয়ে আকাশ নিজেই অবাক হয়ে যায়। এরপর কোনো কিছু না বলতে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে থাকে। এবার কেন পানি পড়ছে তা তো আপনারা আর জানেন না, তবে না জানাই কথা। এই জানা অজানা তথ্যটা আপনাদের পরে জানতে হবে। এখন চলুন সামনে কি হচ্ছে তা দেখে আসি। আঙ্কেল, আপনাকে ওরা মারতে চায় কেন? ওরা আমাকে কিডন্যাপ করতে চায়। আসলে আমি একজন সাবেক লেফটেন্যান্ট। তাহলে কি স্যার ওনার কথাই আমাকে বলেছিল? কি ভাবছো? ভাবছে আপনি একজন সাবেক মেজর, অথচ এভাবে খোলাভাবে কোনো সিকিউরিটি ছাড়া এভাবে চলাফেরা করাটা কি ঠিক হচ্ছে আপনার? কি করব বলো? আমার ক্ষতি যে কেউ করতে চাইবে সেটা তো আমি বুঝতে পারিনি কোনোভাবে। এরপর থেকে সিকিউরিটি নিয়ে ঘোরাফেরা করবেন,
কিন্তু তোমার মতো বাহাদুর ছেলে কি পাবো? আমি তো এমনিতে একজন সাধারণ ছেলে। তুমি যে কতটা সাধারণ ছেলে তা তো আমি দেখলামই। তোমার যদি কোনো কাজ না থাকে তাহলে আমার সাথে আসতে পারো। আমি তো শপিং করতে যাচ্ছিলাম। আসলে আমি একটু ক্যাম্প যাব, যদি তুমি আমার সাথে আরও তাহলে আমার বড্ড উপকার হতো। ঠিক আছে, চলুন তাহলে। ওনারা একসাথে ক্যাম্পে আসে। আকাশকে ভিতরে আসার জন্য বলা হয়েছিল কিন্তু সে আসেনি, সেজন্য উনি আকাশের মোবাইল নাম্বার নিয়ে রেখে দেয়। কিছুক্ষণ পর উনি তো ওনার কাজ করতে থাকে কিন্তু আকাশ ওখান থেকে চলে আসে। পরদিন আকাশ কোয়ার্টারে চলে আসে, ওখানে ওর স্যারের সাথে কথা বলতে থাকে। আকাশ, তোমাকে কয়েকটা দিন সাবেক যে লেফটেন্যান্ট আছে ওনাকে নিরাপত্তা দিতে হবে। জি স্যার, আমি রাজি, তবে আমাকে সেজন্য ওনার বাসায় থাকতে হবে। ঠিক আছে, আমি সেই ব্যাপারে কথা বলে নিব ওনার সাথে। ঠিক আছে স্যার, তবে একটা কথা মনে রাখবেন। কি কথা? আমার পেশা কি এইগুলো ওনাকে বলতে যাবেন না। কেন বলবো না? আমি চাই না সেজন্য বলবেন না। ঠিক আছে, তাই হবে। এদিকে রাতে ইরা আকাশকে কল দেয়, কেননা এতদিন ইরা অনেক ট্রাই করেছিল কিন্তু কোনোভাবেই যোগাযোগ করতে পারেনি, কিন্তু আকাশকে আজকে কল দিতে পেরেছে। এইদিকে আকাশ তো চিনে না কে বা কারা কল দিয়েছে, সেজন্য কল রিসিভ করে কথা বলতে থাকে। জি, কে বলছেন? আরে আমি ইরা বলতেছি। আমি তো আপনাকে ঠিক চিনতে পারছি না। তুমি আকাশই তো? জি, আমি আকাশ। তাহলে তো আমাকে তোমার চেনার কথা। কিন্তু আমি পাচ্ছি না চিনতে। তোমাকে এত চিনতে হবে না, তোমার সাথে আমি দেখা করতে চাই। কিন্তু আমি তো ফ্রি নেই। আমি তো ফ্রি আছি, তোমার সাথে আমি দেখা করতে চাই। তুমি এখনই আমার সাথে দেখা করবে। কোথায় দেখা করতে হবে? ভার্সিটিতে এসে দেখা করতে পারলে ভালো হয়, আমি ওখানেই আছি। ঠিক আছে, আমি আসতেছি ওখানে। একটু পরে আকাশ ভার্সিটিতে আসে, ওখানে আকাশকে দেখে ইরা তো খুশি হয়ে যায়, সেজন্য আকাশের হাত ধরে ওর বান্ধবীদের কাছে নিয়ে আসে। তোদের সাথে পরিচয় করিয়ে দেই, ও আমার হবু হাজব্যান্ড। এই কথা বলাতে ওর বান্ধবীগুলো অবাক হয়, সাথে আকাশ নিজেও অবাক হয়, কিন্তু কি করবে, চুপ করে আছে। আর কি হচ্ছে তা বোঝার চেষ্টা করে যাচ্ছে। ওদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার পরে আকাশকে নিয়ে একটু সাইডে আসে। এখন বলো, আমাকে বিয়ে করবে? আমি তোমাকে বিয়ে করব কি করব না সেটা না জেনে তোমার বান্ধবীদের সাথে এইভাবে পরিচয় করিয়ে দিলে। এই জন্য পরিচয় করিয়ে দিয়েছি যেন তুমি আমাকে বিয়ে করো। তাছাড়া আমাকে কি তোমার পছন্দ হয় না? এখানে পছন্দের কথা আসছে না। তাহলে কি আসতেছে? দেখো, আমি এখনো বিয়ে নিয়ে কোনো কিছু ভাবছি না। বিয়ে নিয়ে নাই ভাবো, অন্য কি নিয়ে ভাবতেছো তা তো বলবে। দেখো, আমি আমার হারিয়ে যাওয়া পরিবারকে খুঁজে পেয়েছি। ওয়াও, তাহলে তো ভালোই হয়েছে। আমার শ্বশুর শাশুড়ি থাকবে আমার কাছে, ব্যাপারটা তো একটু বেশি জোস। এই মেয়ে বলে কি? পরিচয় করিয়ে দিবেন না ওনাদের সাথে? আমি এখনো নিজের পরিচয় ওনাদের দেইনি। তাহলে দিবে কখন? যখন সময় হবে তখন আমি নিজের পরিচয় ওনাদের দিয়ে দিব। ঠিক আছে, তবে আমি ছাড়া অন্য কোনো মেয়ে যদি তোমার লাইফে আসে তাহলে কিন্তু তোমার খবর আসতে বলে দিলাম। আমি তো এমনিতেই মেয়েদের ধারে কাছেও যাই না ঠিক মতো। এইটাই তো আমি চাই, তুমি সব সময় আমার কাছাকাছি থাকবে, বুঝতে পেরেছো? আচ্ছা, আমি তাহলে চলি এখন। এদিকে আকাশ ওখান থেকে চলে আসে। 2 দিন পরে আকাশ মেজরের বাসায় আসে। মেজর আকাশকে দেখে চিনতে পারে। আরে তুমি এখানে? জি আঙ্কেল, আপনি তো বলেছেন দরকার পড়লে জন্য আপনার কাছে আসে আমি। ভিতরে আসো, তুমি এসেছো, আমি অনেক খুশি হয়েছি। বসো বাবা। এইদিকে আকাশ ওনার সাথে কথা বলতে থাকে, তখন রফিক চৌধুরী নিচে নামে। ওসি আকাশকে দেখে। বন্ধু, কি এই ছেলে? আরে ওই তো 2 দিন আগে আমাকে বাঁচিয়েছো। সত্যি? কি বলে যে তোমাকে ধন্যবাদ দেব? আমার সামনে কি বিপদে পড়লে তাকে বাঁচানো আমার দায়িত্ব। এইদিকে ওরা তো কথা বলতে থাকে। ঠিক তখনই ওখানে ইরা ভার্সিটিতে যাচ্ছিল, ওর বাবাকে বলতে যাবে, তখনই আকাশকে খেয়াল করে, কিন্তু ভেবেছিল ওর মনের ভুল এটা, সেজন্য সামনের দিকে যেতে থাকে। তখন ইরার বাবার কথা শুনে মনে হলো সত্যি ওনার সাথে আরও কেউ ছিল, সেজন্য আবার পিছনে তাকিয়ে আকাশকে দেখে চমকে যায়। তুমি এখানে? আমি তো এসেছি। ইরা, তুই কি ওকে চিনিস? আরে আব্বু, ও
ওই তো আমাকে বাঁচিয়েছে। ইরার মুখে এমন কথা শুনে ওনারা তো অবাক হয়ে যায়। ওনারা তো বুঝতে পারছে না এখানে কি হচ্ছে। পরে ইরা সবটা ওনাদের বুঝিয়ে বলে। উনি সবটা শুনে আকাশকে ওনাদের বাসায় রেখে দেয়। তুমি যখন আমার বন্ধুর মেয়ের উপকার করেছো, আবার আমারও উপকার করেছো, তখন তুমি আমাদের বাড়িতে থেকে যাও, আমাদের বিপদ থেকে রক্ষা করিও। তুমি তাহলে কাল থেকে ইরাকে ভার্সিটিতে দিয়ে আসবে আর নিয়ে আসবে। ঠিক আছে, আমি তাহলে আমার সব কিছু নিয়ে এখানে চলে আসবো। ঠিক আছে, তাই করো তাহলে। পরের দিন আকাশ ওর স্যারের কাছে কথাটা বলে সব ক্লিয়ার করে চলে আসে। পরের দিন থেকে ইরাকে নিয়ে চলে আসে ভার্সিটিতে। ওখানে আকাশ এখন ইরার কাছে থাকবে। এতে ইরার অনেক আনন্দ লাগছে। এভাবেই 7 দিন কেটে যায়। পরের দিন ইরা কোনো একটা কাজে শাহজাহান চৌধুরীর রুমে আসে। তখন উনি একটা দাগ দেখতে পায় ছবির মধ্যে। সেজন্য জিজ্ঞেস করে, আঙ্কেল, ওই ছবিটা কার? ওই ছবিটা আমার হারিয়ে যাওয়া সন্তান। ওকে আমি 18 বছর আগে হারিয়ে ফেলেছি। আচ্ছা আঙ্কেল, আপনার ওই দাগটা তো আপনার ছেলের শরীরেও আছে। তুমি কি করে জানো? আঙ্কেল, একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। কি কথা? আমি যদি ভুল না করি, আকাশ আপনার হারিয়ে যাওয়া সন্তান। এটা শুনে শাহজাহান চৌধুরী তো অবাক হয়ে প্রশ্নটা করে, এটা কি ওই ছেলে বলছে? আমি যেদিন কিডন্যাপ হই, ও তো আমাকে বাঁচিয়েছে। তারপর আমরা একটা দ্বীপে আটকা পড়ি। তখন আমি ওর পিঠে এই দাগটা দেখতে পাই। পরে জিজ্ঞেস করেছিলাম, তখন ও আমাকে সবটা বলল। পরে আমি ওকে বলেছিলাম ওর পরিবারের কাছে কেন ফিরে যায়নি। তখন ও বলল ও হারিয়ে যাওয়ার পরে অন্য দেশে বড় হয়েছিল। শুধু আপনাদের চেহারা ওর মনে আছে, এর বাইরে আর কোনো কিছু মনে নেই। তাহলে ও আমাকে দেখে কেন চিনতে পারছে না? হতে পারে ও কোনো কিছু নিয়ে ভাবছে, কারণ হঠাৎ করে এখন যদি পরিচয় দেয়, তাহলে তো আপনারা ওকে ফেক মনে করবেন, বলবেন যে আপনাদের সম্পত্তির উপর ওর লোভ করার জন্য এইসব বলতেছে। আচ্ছা, ও কিভাবে হারিয়েছে তা কি তোমাকে বলেছে? জি, বলেছে। তাহলে বলো আমাকে। শুধু কি আপনি একাই শুনবেন? বাকিদেরও তো শোনার জন্য সুযোগ করে দিতে হবে। আরে, কে 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 শুনবে? এই তো আমার বাবা মা আর আন্টি, সাথে পাঠক পাঠিকারা, ওরাও তো জানতে চাইবে। তাহলে সবাইকে ডেকে আনো। কিছুক্ষণের মধ্যে সবাইকে ডেকে আনা হয়েছিল। 18 বছর আগে আকাশ জন্মগ্রহণ করে। তখন আকাশের পিঠে একটা দাগ ছিল। ওই দাগটা সেমভাবে আকাশের বাবার পিঠেও ছিল। বাহ, তোমার দাগ আর বাচ্চার দাগ তো সেম। দেখতে হবে না ছেলেটা কার? বন্ধু, তুই কিন্তু ঠিকই বলেছিস। আপনারা তো সব সময় ঠিক কথাই বলেন। বন্ধু, আমি তাহলে চলি এখন। এটা তোর ছেলের জন্য। এত কষ্ট করে তুই এনেছিস, তুই পড়িয়ে দে। আপনাদের তো রফিক চৌধুরী পরিচয় দেওয়াই হলো না। রফিক চৌধুরী আর শাহজাহান চৌধুরী অনেক ভালো বন্ধু। তারা ছোটবেলা থেকেই বন্ধু। এভাবে দেখতে দেখতে কয়েকটা বছর কেটে যায়। ওই সময়ে আকাশের বাবা শাহজাহান চৌধুরী আর্মিতে ছিলেন না। উনি তখন অন্য একটা ডিপার্টমেন্টে অন্য আরেকটা বাহিনীকে সেনা করছিলেন। এখন আকাশের বয়স 7 বছর হবে। একদিন, আম্মু, আমাকে তো স্কুলে যেতে হবে। আর একটু সময় অপেক্ষা করো, আমি তোমার জন্য খাবার বানিয়ে দিচ্ছি। তুমি এত লেট করে ঘুম থেকে উঠলে আমাদের খেতে তো লেট হবেই। আমি দেরি করি তাই না? তা নয় তো কি? যাও, আজকে তোমাদের বাবা ছেলের খাওয়া বন্ধ। এই সামান্য একটা বিষয় নিয়ে তুমি আমাদের খাওয়া বন্ধ রাখবে? রাখবো। বাবা ছেলের আজকের কোনো খাওয়া হবে না। ঠিক আছে, আমরাও বাইরে খেয়ে আসবো। এরপর আকাশ ওর বাবার সাথে বের হয়। রাস্তায় অনেক বৃষ্টি ছিল বলে ওনারা একটা দোকানের সামনে এসে দাঁড়ায়। এই দিকে আকাশের বাবা যে ডিপার্টমেন্টে কাজ করত তারা চলে এসেছে। এসে আকাশের বাবাকে নিয়ে যায়। যাওয়ার আগে উনি আকাশকে কিছু ডলার তো দিয়ে যায়। এই দিকে আকাশ ওই দিন আর স্কুলে যায়নি, কেননা রাস্তা থেকে ওকে কিছু লোক তুলে নেয়। এর কারণ হলো ওরা বাচ্চাদের শরীরের অঙ্গ বিক্রি করে থাকে, সেজন্য ওরা আকাশকে নিয়ে যায়। এই দিকে রাতে শাহজাহান চৌধুরী বাসায় ফিরে। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? আকাশ তো আজকে স্কুলে যায়নি। দুপুর থেকে ওর কোনো খোঁজ পাচ্ছি না। ছেলেটা কোথায় গেছে, কি করছে, আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে কেন কল দাওনি? তোমার ফোন বন্ধ ছিল।
তখন ওনার মনে পড়ে চার্জ ছিল না মোবাইলে। এইদিকে শাহজাহান চৌধুরী সবাইকে কাজে লাগিয়ে দেয়। কোনোভাবেই খোঁজ নিয়ে জানতে পারেনি আকাশ কোথায় আছে। শুধু এতটুকু জানতে পেরেছে আকাশকে কেউ উঠিয়ে নিয়ে গেছে, সাথে আরও কিছু বাচ্চাদেরও। তখন উনি জানতে পারে এরা বাচ্চাদের শরীরের অঙ্গ বিক্রি করে দেয়। এইদিকে আকাশের মা তো কান্নায় ভেঙে পড়ে। এই সবটা হয়েছে তোমার জন্য। আমি যদি তোমাদের খেতে দিতাম তাহলে আজকে আমার ছেলেটা আমার কাছেই থাকতো। আমি দেখি ওকে খুঁজে বের করতে পারি কিনা। এইদিকে 2 দিন চেষ্টা করেও কোনোভাবেই খুঁজে পায়নি। তাছাড়া পাবে কি করে? কেননা ওই দিনেই ওরা আকাশকে পাচার করে দেয়। 4 দিন পরে আকাশের বাবা তা জানতে পারে। সেজন্য উনি আরও ভেঙে পড়ে। পরবর্তীতে উনি এই শিশু পাচারদের ধরতে থাকে। এইভাবে উনি আস্তে আস্তে প্রমোশন হতে হতে একটা সময় সেনাবাহিনীতে আসে। তারপরেও উনি থেমে থাকেনি। আস্তে আস্তে উনি মেজর হয়েছে। তাহলে বন্ধুরা, আকাশ ওর বাবা মা থেকে আলাদা কিভাবে হয়েছে তা তো আপনারা জানলেন। এখন চলুন আকাশ কিডন্যাপ হওয়ার পর ও একজন এজেন্ট কিভাবে হলো সেটাও আপনাদের বলি। যদিও আকাশ এজেন্ট কিভাবে হলো সেটা তো ইরাকে বলেনি। ইরাকে শুধু ছোটবেলার কাহিনী বলেছে। এর ভিতরে আমি চাই আপনারা আকাশের এজেন্ট হওয়ার বিষয়ে একটু জানেন। এইদিকে আকাশের পাচার করা নিয়ে আসা হলো লন্ডনে। ওখানে প্রথম অবস্থায় একটা হসপিটালে নিয়ে আসা হয়েছে। ওখানে আকাশকে অপারেশন করে ওর অঙ্গগুলো রাখা হবে। কিন্তু একজন ডক্টর আকাশকে নিয়ে পালিয়ে আসে। খবরটা লোকজন জানতে পেরে ওই ডক্টরের উপর অনেক হামলা করতে থাকে। হামলার একটা পর্যায়ে ওই ডক্টর মারা যায়, কিন্তু আকাশ ততক্ষণে বেঁচে যায় এবং পথে পথে ঘুরতে থাকে। চলে আসে একটা আশ্রমে। ওখানে আকাশ বড় হতে থাকে। এভাবে একের পর এক জায়গা বদল করতে করতে এই পর্যন্ত এসেছে। এখানে আকাশের 18 বছরের কাহিনী শেষ করতেছি, কেননা হয়তো যত বলতে যাব ততই সমস্যা। সেজন্য উল্টোপাল্টা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। 18 বছর সমাপ্তি। ওই ছেলেটা যাহা যা বলেছে সব কিছুই তো মিলে যাচ্ছে। আমিও তো সেটাই লক্ষ্য করলাম। তার মানে ও আমাদের হারিয়ে যাওয়া সন্তান। আপনারা যে আকাশকে চিনতে পেরেছেন তা ওকে বলার দরকার নেই। কিন্তু কেন বলবো না? ও যখন নিজে থেকে পরিচয় দিতে চাচ্ছে না, তখন কিছু একটা ব্যাপার তো আছে ওর মধ্যে। নয়তো এত বছর পরেও, আপনাদের দেখার পরেও কেন এরকম করতেছে? তাহলে আমরা এখন কি করব? আপাতত যেভাবে চলতেছে সেভাবে চলতেই থাকুক। ও যখন জানবে তখন না হয় আমরা জিজ্ঞেস করে নিব কেন ও এরকমটা করছে। ঠিক আছে। তবে মা বাবা, তোমাদের আর একটা কথা বলার ছিল। কি কথা? আমি আকাশকে ভালোবেসে ফেলেছি। আমি ওকেই বিয়ে করতে চাই। আকাশ যখন ওর ছেলে তখন আমার কোনো আপত্তি নেই। তাহলে এতদিন যেভাবে চলছে সেভাবে চলতে থাকুক। ওকে কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না আমরা সবটা জানি। ঠিক আছে, তাই হবে। এদিকে পরের দিন আকাশ ওর রুমে ঘুমাচ্ছিল। তখনই ইরা এসে বিছানায় বসে তখন খেয়াল করে আকাশের হাতে থাকা ঘড়িটা লাল হয়ে আছে। সেজন্য তাড়াতাড়ি করে আকাশকে ঘুম থেকে ওঠায়। আকাশ, উঠো। এই আকাশ, তাড়াতাড়ি উঠো। কি হয়েছে? এত সকাল সকাল ডাকছো কেন? তোমার ঘড়ি এরকম লাল হলো কেন? কই দেখি তো। ঘড়ি চেক করে দেখে লাল হয়ে আছে। সেজন্য আকাশ তাড়াতাড়ি করে তৈরি হতে থাকে। এরকমভাবে তৈরি হতে দেখে ইরা কিছুটা অবাক হয়। কি ব্যাপার, তুমি কোথায় যাচ্ছ এত রাতে? কাজ আছে। কখন আসবে? কিছু তো বলো। এসে জানাবো। বলে বেরিয়ে পড়ে। এইদিকে ইরা ব্যাপারটা সবাইকে জানায়। কেউ কল দিয়েও ভাবে কোনোভাবে আকাশের সাথে কথা বলতে পারছে না। এইদিকে কিছুক্ষণ পরে আকাশ পৌঁছে যায় হেডকোয়ার্টারে। স্যার, এত জরুরি তলব। তুমি আগে তৈরি হয়ে নাও, তোমাকে বের হতে হবে। কোন জায়গায়? লোকেশন তোমাকে পাঠিয়ে দিয়েছি, তুমি তাহলে বের হয়ে যাও। যতজন লাগবে নিয়ে যাও। কি ধরনের কাজে যাচ্ছি না বলে বুঝবো কি করে? এরপর কিছু কথা বলে ওইগুলো শুনে। ওকে স্যার, যাচ্ছি আমি। এইদিকে বের হয়ে সাথে আবিরকে নেয়। এইদিকে বাহিরে নেয় আরও কিছু এজেন্টকে। ওদেরকে নিয়ে চলে আসে একটা জঙ্গলের ভিতরে। এখানে আমরা কি খুঁজবো? আমাদের কিছু খুঁজতে হবে না, যার দরকার সেই আমাদের খুঁজে নিবে। মানে আমি ঠিক বুঝলাম না ব্যাপারটা। তোকে এত কিছু বুঝতে হবে না, তুই বরং অন্য একটা দিকে যা। কোন দিকে যাব? আপাতত এই গাছের উপরে উঠে যা। তারপর কি করতে হবে
তা আমি তোকে জানাবো। ঠিক আছে, তাই করব। কিছুক্ষণ পরে আকাশ একটু একটু করে পাহাড়ের উপর প্রান্তে যেতে থাকে। এদিকে আবির আর বাকিরা লক্ষ্য রাখতে থাকে। ওদের আজকের টার্গেট ওখান থেকে কিছু হিরোইন উদ্ধার করতে হবে, যা একটু পরে একজন লোক হেলিকপ্টার দিয়ে নিয়ে আসবে। সেজন্য ওরা অপেক্ষা করতে থাকে। 2 ঘন্টা পরে একটা হেলিকপ্টার আসে, প্যাকেটগুলো ওখান থেকে দিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে তাহলে এখন কি অ্যাটাক করব? আগে আমাদের বুঝতে হবে এখানে কতজন লোক আছে, লোক অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। ঠিক আছে। কিছুটা সময়ের পরে কয়েকজন লোক বের হতে থাকে ওখান থেকে। ওরা বাক্সগুলো নিয়ে ভিতরে যায়। তখনই ওরা বুঝতে পারে এখানে কতজন লোক হতে পারে। একটু পরে আবির, আমি যখন বলবো তখনই তুমি এটা করবে। জি স্যার, তাই করব। কিছুটা কাছে এসে ওদের রুমের ভিতরটা কি হচ্ছে তা দেখতে থাকে। কিছুটা সময় যাওয়ার পর আবিরকে ইশারা করে। আবির যতগুলো লোকের মাথা দেখতে পায় ততগুলো লোককে মারতে থাকে। এভাবে মোটামুটি অনেকগুলো লোককে মেরে ফেলে। এর ভিতরে ওদের দলের সর্দারকে ধরতে পারে। অনেক চেষ্টা করে তোকে হাতে পেয়েছি, এখন বল কি করবি তুই? প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি এগুলো আর কখনো করব না। ছেড়ে দিতে পারি কিছু শর্তে। কি শর্ত বলুন? তোকে বেশি কিছু করতে হবে না, তুই কার হয়ে কাজ করিস শুধু এইগুলো আমাকে বলে দে, আমি তোকে ছেড়ে দিব। আমি কার হয়ে কাজ করি এটা আমি নিজেও জানি না। এখানে প্রতি মাসে একবার করে হিরোইনগুলো আসে, সেগুলোকে এখান থেকে আমি লোকের মাধ্যমে সাপ্লাই করে থাকি। ওরা এরপর হাত বদল করতে করতে কি করে তা আমি জানি না। তার মানে তুই বলবি না সবটা? যত হিরোইন আসে তাহলে তোর উপরে যে আছে তাকে তুই ডলার দিস কীভাবে? ওই যে হেলিকপ্টার আসে ওর মাধ্যমেই ডলার পাঠিয়ে দেয়। তাই এই 1 মাসে ওই লোক কি তোর সাথে একবারও যোগাযোগ করে না? না স্যার, করে না। ঠিক আছে, কিন্তু তুই যাদের সাপ্লাই করিস তাদের নাম ঠিকানা সব কিছু আমাকে বল। কোনো উপায় না পেয়ে এক এক করে সবার ঠিকানা থেকে শুরু করে সব কিছু এক এক করে দিতে থাকে। এদিকে সব ইনফরমেশন নিয়ে রকিকে ওখানে মেরে ফেলে। আসলে আপনারা নিজেরাও তো জানেন কিভাবে কি হয়। এইরকমভাবে কেউ তো কাউকে ছেড়ে দেয় না। সে সবটা তো আপনারা নিজেরাও জানেন। ওকে মেরে যা হিরোইন ছিল সব কিছু ওখানে থাকা বাড়িসহ উড়িয়ে দেয়। এরপর সে তথ্যগুলো এনে ওর স্যারকে দেয়। স্যার, এই নিন ওদের নাম ঠিকানা। এবার এই নাম ঠিকানা আপনি পুলিশের কাছে পাঠিয়ে দিন, ওরা তো বাকিটা দেখে নিবে। তাহলে আমি চলি তাহলে। তোমার দেখি অনেক তাড়া। কি করব, মেজর সাহেবকে তো পাহারা দিতে হবে। আকাশ, আমি একটা কথা জানাতে চাই। কি কথা স্যার? কথাটা হচ্ছে, ইরা কি তোমাকে ভালোবাসে? আপনাকে কে বললো? তুমি যেদিন ইরাকে বাঁচিয়েছো, ইরা তোমার ব্যাপারে আমার সাথে কথা বলেই চলেছে। ওই দিন যাওয়ার আগে অনেকবার তোমার নাম্বার আর ঠিকানা চেয়েছিল। আসলে স্যার, আমি নিজেই ওকে ভালোবেসে ফেলেছি, আর ও যখন আমাকে ভালোবাসে তখন এতে আমার কোনো আপত্তি নেই। তবে আমার কাজের ব্যাপারে আমি কোনো কিছু ওকে জানতে দিব না। কোনো একটা সময় তো ঠিকই জানতে পারবে, তখন কি করবে? তখনকারটা তখন দেখে নিব, এখন আমি আসি। ওখান থেকে চলে আসে বাসায়। বাসায় কেউ কিছু জিজ্ঞেস করেনি, সবাই আগের মতোই আকাশের সাথে মিলেমিশে থাকতে থাকে। ওনারা যে সবটা জানে তা আকাশকে কোনোভাবে বুঝতে দেয়নি। এদিকে আকাশ নিজের কাজটা করতে থাকে ভালোভাবে। রাতে ঘুমানোর জন্য প্রস্তুতি নেয়। তখনই ইরা চলে আসে ওই রুমে, এসে আকাশের পাশে বসে। এতে কিছুটা অবাক হয়। কি ব্যাপার, তুমি এত রাতে আমার রুমে কেন? এসেছি তোমার সাথে গল্প করার জন্য। আমার সাথে আবার কেমন গল্প হবে তোমার? আচ্ছা, কখনো যদি তোমার পরিবারকে ফিরে পাও তাহলে কি করবে? হঠাৎ এরকম প্রশ্ন কেন? প্রশ্ন করার অনেক কারণ আছে, সেজন্য প্রশ্ন করেছি। প্রথম অবস্থায় ওনাদের পাশাপাশি থাকার চেষ্টা করব, দেখব ওনারা আজও তাদের ছেলেকে মিস করে কিনা, ওনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা। বাহ, ভালোই তো। তাহলে তুমি তোমার বাবা মাকে না খুঁজে এখনো কেন পড়ে আছো? আমি তো তোমার আঙ্কেলের জীবন বাঁচিয়েছি বলে উনি আমাকে আশ্রয় দিল। তুমি কি সারা জীবন এখানে পড়ে থাকবে নাকি? তোমার বাবা মা, ওনাদের তো খুঁজে বের করতে হবে। ওনারা বেঁচে আছে কি না সেইটাই তো মনে নেই আমার। ও আচ্ছা, তা এই 2 দিন কোথায় ছিলে? আমার কাজ ছিল বলে কাজ করতে গেছি। আচ্ছা, আমাকে ভার্সিটিতে পৌঁছে দিবে? চলো। ঠিক আছে, চলো তাহলে।
কিছুক্ষণ পরে ইরাকে নিয়ে বের হয় ভার্সিটির দিকে। ওখানে ইরা তো ওর রুমে চলে যায়। এদিকে ভার্সিটিতে কোনো একটা দল বন্দুক নিয়ে ঢুকে পড়ে। তার পুরো ভার্সিটি ঘেরাও করে রেখেছে, সাথে ভার্সিটিতে থাকা সব সিকিউরিটিকে মেরে ফেলেছে। এদিকে প্রতিটা ক্লাস রুমে এসে শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রীদের জিম্মি করে রেখে দিয়েছে। ওদের আসার খবর আকাশ আগে বুঝতে পেরেছে, সেজন্য ও আগে এই এজেন্সি পুরো পুলিশকে কল দিয়ে সবটা জানিয়ে দেয়। এইদিকে স্যার একটা কথা বলার ছিল। স্যার না, কি কথা? আকাশ স্যার কল করেছিল। কি বলছো? আবির বাকিটা বলে ওনাকে গুলি শোনার পরে। তাহলে তুমি বাবু আর এখান থেকে আরো 3 জন এজেন্ট নিয়ে যাও। পুলিশকে যখন বলেছে তখন পুলিশে তখন চলে গিয়েছে। কিন্তু স্যারের কোনো ক্ষতি হবে না তো? ওর ক্ষতি এত সহজে কেউ করতে পারবে না। তাহলে আমরা বের হলাম। এদিকে আকাশ তো এখনও ভিতরে। 20 মিনিটের ভিতরে ওখানে পুলিশ, স্নাইপার সহ আরও 2টা বাহিনী এসে উপস্থিত হয়েছে। স্নাইপার বন্দুক তাক করে আছে, অর্ডার পেলেই ওরা গুলি শুরু করবে, কিন্তু পজিশন ঠিক না করা পর্যন্ত গুলি করে তাহলে অনেকের প্রাণ চলে যেতে পারে, সেজন্য সে সব দিকটাও ভেবে রেখেছে। এদিকে সবাই মোটামুটি রেডি। অন্যদিকে যারা পুরো ভার্সিটি দখল করে রেখেছে তারা সবাইকে নিয়ে একটা জায়গায় আনে। বস, সবাইকে নিয়ে আসবো? একটা জায়গায় হলে ভালো হয়, তাহলে সবাই একসাথে থাকা যাবে। যদি কোনো রকম ফায়ারিং হয় তাহলে তোমরা ওইদিকে গুলি করতে থাকবে, আর আমি এই দিকটাই গুলি করতে থাকবো। কিন্তু এদের ওপর গুলি করলে তো ওরা আরও বেশি অ্যাটাক করবে আমাদের ওপরে। আমরা এখানে থাকা কিছু ছেলে মেয়েকে আর স্যারদের আমাদের সাথে একান্তই জিম্মি করে রাখবো। ওদের মাধ্যমে আমরা এখান থেকে বের হয়ে যাব। তাহলে এখন কি করা যায়? ওরা আমাদের সাথেই কন্ট্যাক্ট করার চেষ্টা করুক, তাহলে আমরা বাকিটা ভেবে নিব। ঠিক আছে, তাই হবে। 1 ঘন্টা পার হয়ে যায় না, পুলিশের কাছ থেকে কোনো রিয়াকশন আসতেছে না, কিডন্যাপারের থেকে কোনো কল আসতেছে না। এক কথায় সবাই চুপচাপ নিজ নিজ জায়গা থেকে। এদিকে আকাশও ওদের কাছে জিম্মি, কিন্তু ওই রুমে মাত্র 3 জন লোক। চাইলে ওদের খেলা শেষ করে দিতে পারে, কিন্তু ওরা 3 জন 3টা কোণায় আছে। একজনের ওপর আঘাত করা মানে বাকি 2 জন গুলি করতে থাকবে, এতে ছাত্রছাত্রীরা মারা যেতে পারে। সেজন্য ওদের কথা চিন্তা করে চুপ করে আছে। কিছুক্ষণ পর পুলিশ অফিসার ওদের সাথে যোগ করার চেষ্টা করে। ওরাও এতে হ্যাঁ বলে যোগাযোগ শুরু করে। তোমাদের ডিমান্ড কি সেটা তো বলো। আমাদের বেশি কিছু ডিমান্ড নেই। কিছু লোক আমাদের রাস্তা না থেকে হিরোইন পুড়িয়ে দিয়েছে। ওখানে $100 মিলিয়ন দাম ছিল। আমাকে সে ডলার দিয়ে দাও, আমি এখান থেকে চলে যাব। কথাটা শুনে আবির বাবু আর আকাশ বুঝতে পেরেছে ওরা আসলে ওই লোকগুলো, কিন্তু এরা এত কিছু কিভাবে জানে সেটাই ওরা বুঝতে পারছে না। এদিকে পুলিশ তো এই ব্যাপারে কিছুই জানে না। তখনই দেখো, আমাদের মধ্যে কেউ এই কাজটা করেনি, সেজন্য তোমাদের এটাই ভালো হবে এখান থেকে চলে যাওয়া। আমরা এরকম ভাবে বললে তো শুনবে না। আমাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ দিয়ে দাও, তাহলেই হবে। ঠিক আছে, আমাদের একটু সময় দাও, আমি খোঁজ নিয়ে দেখতেছি। এই কথা বলে কল তো কেটে দেয়। তখনই আবির আর বাবু এসে পুলিশ অফিসারকে নিজেদের পরিচয় দিয়ে সে কাহিনীগুলো বলে। উনি তো পরিচয় পেয়ে ওদের স্যালুট দেয়। এরপর একটু পরে ওরা ওদের স্যারের সাথে কথা বলে। এদিকে উনি আবারও সরকারকে কথাটা বলে। ওখান থেকে আবার প্রেশার দিয়ে বলতেছে কাজটা যেন তাড়াতাড়ি করা হয়। পরে এজেন্সি স্যার আবার বুঝতে পারে। দেখুন, আমরা আপাতত ওদের কথাটা মেনে নেই। আমরা কিন্তু চাইলে সব লোকদের মেরে ফেলতে পারবো, কিন্তু এতে ওখানে ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকও মারা যেতে পারে। তখন তো দেশেরই ক্ষতি, তার ওপর পুরো ভার্সিটিতে ওর বোমা রেখেছে। আমি আপাতত ওই দিকের ব্যবস্থা করতেছি, ততক্ষণে আপনি ডলার দেওয়ার কথা বলে ওদের কিছুটা সময় একটু ব্যস্ত রাখার চেষ্টা করেন। সেজন্য ওদের থেকে কিছুক্ষণ সময় চেয়ে নেয়, কেননা এতগুলো ডলার ওরা বলেই তো আর দিয়ে দিবে না। এইদিকে আকাশ ওর কাজ করতে থাকে। আস্তে আস্তে ও লোক সরিয়ে নিতে থাকে, মানে সুযোগ মতো লোকেদের মারতে থাকে এক এক করে। এইদিকে বাকি এজেন্টগুলো ভার্সিটিতে থাকা সবগুলো বোমা নষ্ট করতে থাকে। অনেক সময় পরে ওরা সবগুলো বোমা নষ্ট করে ফেলে। এই লোকগুলো আস্তে আস্তে বুঝতে পারে যে ওদের লোক কমে যাচ্ছে ধীরে ধীরে, সেজন্য ওরা বাকি সব কিছু চেক করতে থাকে। এই সুযোগে আকাশ ওদের মধ্যে যাকে একা পাচ্ছে তাকে মেরে ফেলতেছে। এভাবে কিছুক্ষণ পরে লোকের সংখ্যা একদমই কমে যায়।
ততক্ষণে বাকি পুলিশ আর এজেন্টগুলো ভিতরে চলে আসে। ওরা এসে বাকি পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এদিকের খবর তো জানলেন, অন্যদিকে ডেভিল যখন সবটা জানতে পারে তখনই আমার এত সুন্দর প্ল্যানকে এভাবে নষ্ট করে দিলি? বস, সেটা তো জানি না, তবে যেই করুক না কেন ও কিন্তু অনেক সাহসী হবে মনে হচ্ছে। আমি এখানে ওই ছেলের বাহবা শুনতে আসিনি, এসেছি ওই ছেলের সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য। বস, এখানে থাকা সিসিটিভি থেকে ওই ছেলেটার ছবি আমরা পেয়েছি, যা আমাদের কাজে লাগবে অনেক। দেখি তো কোন ছেলে। ডেভিল ছবি দেখে চমকে ওঠে, কেননা একে ডেভিল আগে কোথাও যেন দেখেছে, কিন্তু এখন ডেভিল ঠিক মনে করতে পারছে না। এদিকে আকাশ তো ওর মতো কাজ করতে থাকে। রাতে বাসে ফিরে তখন এত রাত পর্যন্ত কোথায় ছিলে? বাইরে আমার কাজ ছিল। কাল আমি একটু বের হব, সেই জন্য সকাল সকাল উঠে পড়িও। ঠিক আছে, তাই হবে। উপরে সে শুয়ে পড়ে। তখন ওখানে আসে ইরা। তুমি বারবার এই রুমে আসো কেন? তোমাকে ছাড়া যে আমার ঘুম আসে না। এতগুলো বছর যেভাবে ঘুমালে এখন সেভাবে ঘুমাও। কিন্তু এখন আমি তোমাকে ছাড়া ঘুমাতে পারবো না। আমাকে ছাড়া কেন হবে? আমি যে তোমাকে ভালোবাসি আকাশ, তোমাকে আমার জীবন সঙ্গী করতে চাই। তুমি তো জানো আমি এই বাড়িতে শুধুমাত্র একজন বডিগার্ডের মতো হয়ে এসেছি। সেখানে যদি তুমি আমাকে এসো বলো তাহলে তো। এত কিছু জানি না আমি, তুমি আমাকে বিয়ে করবে কিনা তা বলো। কিন্তু তোমার পরিবারকে আমি মানিয়ে নিব। তোমার পরিবার আদৌ মানবে তো? সেসব তুমি আমার উপরে ছেড়ে দাও, আমি সবটা সামলে নিব। ঠিক আছে, তাই হবে। যদি সবাইকে মানাতে পারো তাহলে আমার কোনো আপত্তি নেই। এইদিকে ইরা তখন চলে যায়। অন্যদিকে আকাশ রুমে ঘুমিয়ে পড়ে। সকালে বের হয়ে শাহজাহান চৌধুরীর সাথে। অন্যদিকে ইরা ওর বাবা মা আর পারুল আক্তারকে বলে বিয়ের কথা। ওনারা শুনে খুশি হয়। কেন খুশি হয়েছে তা তো আপনারা জানেন, সেজন্য নতুন করে আর বলার মতো কিছুই হয়নি। এদিকে আকাশ তো শাহজাহান চৌধুরীর সাথে আর্মি ক্যান্টনমেন্টে এসেছে। ওখানে ওনার ফিঙ্গারপ্রিন্ট একটা মেশিন থেকে চেঞ্জ করা হবে, সেজন্য ওনাকে এভাবে নিয়ে আসা। কিছুক্ষণ পরে ওখানকার কাজ শেষ করে চলে আসে বাসায় এসে দেখে সবাই বসে আছে। কি ব্যাপার, সবাই এভাবে বসে আছো কেন? আমরা তো ইরার বিয়ে নিয়ে কথা বলছিলাম। ইরার বিয়ে কার সাথে? ছেলে আমাদের পছন্দ করা শেষ। তাছাড়া ইরা যখন নিজের ছেলেটাকে পছন্দ করেছে তখন সেখানে তো আপত্তি করার মতো কোনো কিছু আর হয়নি। তা ছেলেটা কে? ছেলেটা আকাশ। ইরা ওকে ভালোবাসে, সেই জন্য আমি চাই ওদের 4 হাত। এখন তুই আকাশের সাথে কথা বলে দেখ এই বিষয়তে আকাশ রাজি কিনা। যদি রাজি থাকে তাহলে আমি 3-4 দিনের মধ্যে ওদের বিয়ে দিয়ে দেব। তা আকাশ, তোমার কোনো আপত্তি নেই তো? না আঙ্কেল, আপনাদের যখন কোনো আপত্তি নেই তখন আমারও কোনো আপত্তি নেই। কিন্তু আমার সম্পর্কে কোনো খোঁজ খবর না নিয়ে এরকম ডিসিশন নেওয়াটা কি ঠিক হবে? দেখো, এতগুলো দিন তো তোমাকে দেখলামই, তাছাড়া তুমি নিজেই তো বলেছো তোমার এখানে কেউ নেই। সেখানে আমার মেয়েকে বিয়ে করে এই বাসায় থেকে যেতে পারো, তোমাকে কোনো কাজ করতে হবে না। যদি তোমার বসে খেয়ে থাকতে অসুবিধা হয় তাহলে তোমাকে একটা ব্যবসা ধরিয়ে দেবো আমরা। না থাক, ব্যবসা লাগবে না। শুধু আমার প্রয়োজন পড়লে আমাকে বাসার বাইরে যেতে দিলেই হবে। ওটা দেখার দায়িত্ব তুমি আমার উপরে ছেড়ে দাও। আল্লাহ জানে কপালে কি আছে। কি ভাবছো? কই কিছু না। তাহলে আকাশ, কাল থেকে আমরা বিয়ের কাজ শুরু করি। তোমার যদি কোনো বন্ধু থাকে তাহলে তাদের জানিয়ে দিও। জি, জানাবো। এদিকে ইরা বিয়ের আয়োজন করতে থাকে। অন্যদিকে আকাশ ওর এজেন্সিতে এসে মোটামুটি আবির বাবু আর ওর স্যার সাথে আরও 2জন এজেন্টকে আসতে বলে। আসলে আরও অনেককে বলেছে আসতে, কিন্তু এজেন্সিতে কাজ থাকার কারণে ও স্যারের সাথে পরামর্শ করে এই ডিসিশনটা নেওয়া হয়েছে। এদিকে বিয়ের কাজ শুরু হয়ে যায়। বিয়ের দিন আকাশের পক্ষ থেকে 5 জন আসে। একে একে আকাশ ওদের সবার সাথে পরিচয় করিয়ে দেয়। কিন্তু এখানে আশ্চর্যের বিষয় হলো, শাহজাহান চৌধুরী আকাশের স্যারকে চেনা চেনা লাগছে ওনার, কিন্তু কোথায় দেখেছে সেটা খেয়াল করতে পারছে না। এদিকে কাজে এসে যখন বরকনের পরিচয় জানতে চায় তখন ওরা পরিচয় বলতে থাকে। পরিচয় শুনে শাহজাহান চৌধুরী অনেক খুশি হয়। কিছুক্ষণের মধ্যেই ওদের বিয়ে হয়ে যায়।
এদিকে আবির আর বাবু মিলে আকাশের জন্য বাসর ঘর সাজাতে থাকে। অন্যদিকে আকাশের স্যার বাকি দুই এজেন্টকে নিয়ে ওখান থেকে চলে যায়। এইদিকে সত্যি আকাশ অনেক লাকি। কি করে? যাকে বাঁচিয়েছে আজকে তার সাথে বিয়ে হচ্ছে। আকাশও লাইফে অনেক কষ্ট করেছে। সবটা তো দেখছি আমি, এখন যদি একটু সুখের দেখা পায়। নিশ্চয়ই পাবে। রুম সাজানো শেষ। এইদিকে ইরা তো রুমে এসে সব রকম প্রস্তুতি নিয়ে বসে আছে। অন্যদিকে আকাশ রুমে ঢুকতে যাবে, আবির আর বাবু ডলারের জন্য আটকে রাখে। এখানে কোনো ছাড় হবে না। আমার মানিব্যাগ তো রুমে। আমি নিয়ে আসতেছি। তোকে আনতে হবে না, ভাবিকে বলি উনি নিয়ে আসবে। সেজন্য আবির ইরাকে ডাক দেয়। ইরা এরপর কথা বলে বুঝতে পারে। টেবিলের ডয়ারে রাখা আছে। এদিকে ইরা মানি ব্যাগ বের করে কি আছে তা দেখতে থাকে, সাথে কিছুটা চমকে ওঠে। কেন চমকে ওঠে তা আপনাদের পরে জানাবো। আগে ওদের ডলার দিয়ে বিদায় করি, নয়তো সারা রাত এখানে পার করে দিতে হবে। এদের ডলার দিয়ে বিদায় করে ভিতরে চলে আসে। এরপর কি হয়েছে তা আশা করি আপনাদের আর বলে দিতে হবে না, সেটা এখন সবাই জানে। সেজন্য নতুন করে বলার মতো কিছুই হয়নি। পরের দিন সকালে ওরা গোসল করে যে যার মতো করে নিচে আসে। এইদিকে ওরা তো খেতে থাকে। তখনই আচ্ছা আকাশ, তোমার বাবা মা কি বেঁচে আছে? কথাটা শুনে চমকে ওঠে, কেননা ওর বাবা মা তো ওর সামনে। যদি এখন বলে বেঁচে নেই তাহলে তো অনেক বড় ভুল করবে। সেজন্য ওনারা বেঁচে আছে কি না তা আমি জানি না, কেননা 18 বছর আগে আমি ওনাদের থেকে হারিয়ে গেছিলাম। সেজন্য এতগুলো বছর পরে ওনারা কোথায় আছে কি করতেছে আমার সেসব মনে নেই। যদি কখনো ওদের খুঁজে পাও তখন কি করবে? আগে দেখি ওনারা আমাকে চিনতে পারে কি না, যদি চিনতে পারে তখনই পরিচয়টা দিয়ে দিব। ঠিক আছে, বলে দিও। কিছুক্ষণ পরে আকাশ খেয়ে বেরিয়ে পড়ে। এইদিকে এরাও বাকিরা মিলে প্ল্যান করতে থাকে কিভাবে কি করা যায়। সন্ধ্যার পরে আকাশ বাসায় ফিরে, তখন এরা পুরনো কিছু শার্ট প্যান্ট সাথে আরও কিছু খেলনা এনে রাখে। আকাশ ভিতরে এসে এসব দেখে চমকে ওঠে, কেননা এইসব কিছু আকাশের ছিল, যা আকাশ ছোটবেলায় ওইগুলো দিয়ে খেলা করত। কিন্তু এইগুলো এখানে দেখতে পেয়ে আকাশ কিছুটা অবাক হয়। তখন সামনে তাকিয়ে দেখে ওর বাবা মা দাঁড়িয়ে আছে হাত বাড়িয়ে, যা দেখে আকাশ আর নিজেকে ধরে রাখতে পারেনি। ওনাদের কাছে এসে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কয়েক মিনিট যাওয়ার পরে তুই যখন সবাই জানিস তখন কেন তোর পরিচয় আমাদের বলিস নি? আমি চেয়েছিলাম আজও তোমরা আমায় মনে রেখেছো কি না তা জানার জন্য তোমাদের পরিচয় জানাইনি, কিন্তু তোমরা কি করে জানতে পারলে? আমরা তো অনেক আগে থেকেই জানি, তাছাড়া ইরা আমাদের সবটা বলেছিল। ইরা কি করে জানে? তুমি যে আমাকে কাহিনী বলেছিলে সেখান থেকে সবটা জানতে পারি আমি। বাহ, তুমি দেখি আমার থেকেও ফাস্ট। দেখতে তো হবে, কার বউ আমি। আকাশ, তোকে রফিকের সাথে ওর ব্যবসায়ী দেখাশোনা করতে হবে। কিন্তু তা সম্ভব না। আরে আমি তোমার শ্বশুর, আমার বিজনেসে তুমি আসলে এতে তো আমারই উপকার হবে। কি বললো তা জানা দরকার নেই। না থাক, আকাশ বর্তমানে যেভাবে আছে সেভাবেই ভালো আছে। ওকে আমাদের কোম্পানিতে আসতে হবে না। তুই যখন বলছিস তখন থাক, কিন্তু আকাশ করে কি বর্তমানে? আকাশ কিছু বলতে যাবে, তখনই থাক সেসব কথা, আমি ওর থেকে জেনে নিয়ে তারপর তোমাকে জানাবো। ঠিক আছে আকাশ, তুমি যাও তাহলে। আচ্ছা, আমি রুমে গেলাম। আকাশ যাওয়ার পরে এরা বাকিদের আকাশের ব্যাপারে বলে। ওনারা তো নিজেরাই শুনে অবাক হয়ে যায়। ইরা, তুমি কি শিওর? জি আব্বু, আমি শিওর। আকাশ নিজে কি তোমাকে বলেছে কথাটা? আমি নিজে জানতে পেরেছি, সেজন্য আমি ওকে আর কিছু বলিনি, নাই জানতে দিয়েছি। আমার জামাই তো তাহলে। কিন্তু ও যেন বুঝতে না পারে। আচ্ছা, আমি রুমে গেলাম। এরা রুমে এসে দেখে আকাশ রুমে নেই, সেজন্য বারান্দায় দেখতে থাকে, কিন্তু সেখানেও নেই। বারান্দা থেকে বের হতেই আকাশ সামনে চলে আসে। তুমি বারান্দায় কেন এলে? তোমাকে রুমে পাইনি বলে আমি বারান্দায় এসে দেখছিলাম তুমি আছো কিনা, কিন্তু তুমি তো ভূতের মতো এসে চমকে দিলে আমাকে। তা সকালে কোথায় গেলে? তুমি জানো না নতুন বউকে একা রেখে কোথাও যাওয়া ঠিক না? এটা তো তোমারই বাড়ি, তাছাড়া তোমার বাড়িতে তোমার একা লাগার কোথাও না। তাও বুঝো না কেন তুমি? আচ্ছা, আমরা হানিমুনে কোথায় যাব? এই, তোমার কি একটুও লজ্জা লাগছে না? লজ্জা তো তোমার পাওয়ার কথা। আমার কেন লজ্জা পাবে? এই যে আমাকে, না থাক, হানিমুনে কোথায় যাবে তা ঠিক করে আমাকে জানাও।
ঠিক আছে, জানাবো। রাতে ওরা ঘুমায় পড়ে। পরদিন সকালে আকাশ বের হয়ে চলে আসে এজেন্সিতে। ওখানে আকাশকে দেখে অবাক হয় বাকিরা। একদিন না যেতে সরাসরি চলে এসেছেন, ব্যাপারটা কি? ব্যাপার তেমন কিছুই না। আচ্ছা, স্যার কোথায়? ওনার কেবিনে আছে। ঠিক আছে, যাচ্ছি আমি। ওনারা কেবিনে এসে কথা বলতে থাকে, তখন উনি জানায়, আকাশ খবর পেয়েছি ডেভিল এখন লন্ডনে আছে, সেই জন্য তুমি লন্ডনে এসে ওর ব্যাপারে খোঁজ নাও। কিন্তু স্যার, ইরাকে রেখে এলে বাসার সবাই তো। তার জন্য আমি প্ল্যান করে রেখেছি তোমাদের দুজনের জন্য হানিমুন আমার তরফ থেকে। আর তুমি সময় করে শুধু তথ্য বের করে নিলেই হবে। এতে হানিমুনের নাম করে সহজেই তুমি চলে যেতে পারবে। কথাটা কিন্তু ঠিক বলেছেন। তাহলে যাচ্ছি কবে? আগে তোমার বউয়ের সাথে কথা বলে দেখো সে কখন যেতে চায়, সে অনুযায়ী আমাকে তারিখ বললে আমি টিকিট কেটে রেখে দিব। তাহলে আমি এখন চলি। বিকেলে বাসে এসে ইরাকে হানিমুনের কথাটা জানায়। ইরা তো শুনে খুশি হয়, কিন্তু ইরা এটা জানে না আকাশ হানিমুনের পাশাপাশি অন্য কাজও যাচ্ছে। তাহলে কবে যাচ্ছি আমরা? বাবা মাকে জিজ্ঞেস করে নেই। ওনাদের আবার কেন জিজ্ঞেস করতে হবে? ও তুমি বুঝবে না। রাতে খাবার খাওয়ার সময় ইরা পরিবারের সবাইকে জানে ব্যাপারটা। সবাই শুনে কিছুটা লজ্জা পায়, তাও কিছু না বলে চুপচাপ রয়েছে। আরে বলবে তো তোমরা, কবে যাব আমরা? তোর যখন ইচ্ছে হয় তখন গেলেই হবে। ঠিক আছে। রাতে ঘুমানোর সময় ইরা আকাশকে বলতে থাকে। আকাশ আবারও ওর স্যারকে বলে দেয়। উনি টিকিট করার ব্যবস্থা করে, টিকিট কেটে তারিখ জানিয়ে দেয়। 3 দিন পরে ওরা বের হয়ে যাওয়ার জন্য। তখন দোয়া করি তোরা সুখে থাকিস আর ভালোই ভালোই ফিরে আসিস। আকাশ, ইরার খেয়াল রেখো। জি, অবশ্যই রাখবো। আপনারা নিজেদের খেয়াল রাখবেন। কোনো কিছু লাগলে আমাকে জানাবেন, আমি লোক পাঠিয়ে দিব। কথাগুলো বলে ইরাকে নিয়ে চলে আসে ওখান থেকে। কয়েক ঘন্টা পরে ওরা চলে আসে লন্ডনে। ওখানে একটা হোটেল ওদের রুমের ব্যবস্থা করা হয়েছে, কেননা এখানে আকাশকে সেফ থাকতে হবে সেজন্য। পরদিন আকাশ ইরাকে নিয়ে বের হয়। মোটামুটি ওরা ওই দিন অনেক ঘোরাঘুরি করে। একদিন ঘুরেই ইরার শরীর দুর্বল হয়ে যায়। আমি তো হাঁটতে পারছি না, কোলে নিয়ে চলো আমাকে। তাই বলে এতগুলো লোকের সামনে নিব? আমি তোমার বউ হই, বুঝলে? কি আর করবে, কোলে নিয়ে হাঁটতে থাকি। প্রথম দিন ওদের ভালোই কাটতে থাকে। পরের দিন ইরা যাবে না বলতেছে, সেজন্য। তুমি তাহলে রেস্ট নাও, আমি বাইরে থেকে ঘুরে আসি। আমাকে নিয়ে যাও। তোমার শরীর দুর্বল, সেজন্য আমার মনে হয় না তোমার যাওয়া ঠিক হবে। ঠিক আছে, যাও তাহলে। তবে কোনো মেয়ের দিকে কিন্তু ভুলেও তাকাবে না। আরে তেমন কিছুই হবে না। তাহলে একটা পাপ্পি দিয়ে যাও। ঠিক আছে। পাপ্পি দিয়ে চলে আসে। এরপর ডেভিলের ব্যাপারে খোঁজ নিতে থাকে। অনেকজনকে জিজ্ঞেস করার পরে জানতে পারে অনেক তথ্য। সেসব তথ্য আবার আকাশ ওর স্যারকে জানিয়ে দেয়। উনি জানার পরে, তুমি শিওর তো? জি শিওর। তাহলে তো তোমার এখন দেশে আসা দরকার। আগে ডেভিল দেশে ফিরে আসুক, তারপর আমি আসতেছি। তুমি তো বললে 2 দিন পর আসবে। কিন্তু বলা তো যায় না, কখন আবার মন চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তুমি তাহলে সবটা শিওর হয়ে জানিয়ে দিও আমাকে। এই দিক তো গেল। অন্যদিকে পরের দিন আবার ইরাকে নিয়ে বের হয়। তবে এবার ওরা অনেক জায়গা ঘুরতে থাকে। এবার আকাশ সবার সাথেই ফোনে যোগাযোগ করতে থাকে। ওখানে ওরা আরও 3 দিন থাকে। তখন আকাশ জানতে পারে ডেভিল দেশে ফিরেছে। সেজন্য আকাশও এবার দেশে ফেরার জন্য প্রস্তুতি নেয়। আর ইরাকে জানে ইরাও থাকতে ইচ্ছে হলো না, কেননা এখানে মোটামুটি 6 দিন থেকেছে। সেজন্য ওই দেশ থেকে চলে আসে নিজের দেশে, বাসায় ফিরে। তুমি রুমে যাও এইগুলো নিয়ে, আমি বের হব। এখন আবার কোথায় যাবে? কাজ আছে আমার, ফিরতে 1-2 দিন লেট হতে পারে। আর হ্যাঁ, আমার মোবাইল বন্ধ থাকবে, সেজন্য কল দিয়ে না পেলে চিন্তা করো না। কথা দাও তুমি ফিরে আসবে। কথা দিলাম, আমি তোমার কাছে ফিরে আসবই। আচ্ছা, সাবধানে যাও। এরা তো রুমে যায়। এরপর পরিবারের বাকিদের বলে চলে আসে ওখান থেকে এজেন্সিতে। যা যা বলেছি সবটা কি রেডি করা হয়েছে? সবটা করা হয়েছে, শুধু আপনার জন্য অপেক্ষা করছে। তাহলে চলো আমরা বেরিয়ে পড়ি, কেননা আজকেই আবার ডেভিল ফিরে যাবে। আর ওই দেশে গেলে আমরা কোনো কিছু করতে পারবো না। তাহলে স্যার চলি আমরা। ঠিক আছে, যাও তাহলে। ডেভিলের খেলা শেষ করে তারপর আসিও। জি স্যার, তেমনটাই করব। এই বলে ওরা বেরিয়ে পড়ে একটা দ্বীপের দিকে। তবে এই দ্বীপ ওরা সরাসরি
এবার হেলিকপ্টার নিয়ে আসে, কেননা ওদের পুরো টার্গেট এখানে থাকা সবাইকে একে একে মেরে ফেলা। কিন্তু দ্বীপের কাছে যেতেই দ্বীপ থেকে কেউ আবার আক্রমণ করতে থাকে। সেজন্য আকাশরা যারা এসেছে তাদের মধ্যে একটা হেলিকপ্টারে আঘাত লাগে, সেজন্য ওটা উঠতে না পেরে পানিতে পড়ে যায়। সেজন্য আকাশ সহ বাকিরা দড়ির সাহায্য নিয়ে নিচে নামে। এরপর বাকিটা সাঁতরে যেতে থাকে। কিছুক্ষণের মধ্যে ওরা চলে আসে ওখানে। এইদিকে কি ওরা চলে এসেছে? একটা কাজ করো, সবাই মিলে হামলা করতে থাকো ওদের ওপর। এক কথায় ওদের কাউকে বাঁচতে দেওয়া যাবে না। জি বস, তাই করতেছি। ওরাও নিজেদের কেবিন থেকে বের হয়ে আক্রমণ করতে থাকে। এইদিকে আকাশ তো সামনে যাকে পাচ্ছে তাকে মেরে ফেলছে। একে একে গ্যানেট কামান দিয়ে বাসাগুলো নষ্ট করে দিতে থাকে। কিছুটা সময় পরে ওরা মোটামুটি অনেক কিছুই নষ্ট করতে পেরেছে। সেজন্য ওরা তো অনেক কাছে চলে এসেছে, এখন উপায় কি? বস, আপনি এখান থেকে পালিয়ে যান, আমরা ওদের দেখে নিব। কিন্তু তোমরা তো কোনোভাবেই ওদের সাথে পেরে উঠবে না। তাও বস, যতক্ষণ আছি ততক্ষণ আমরা লড়াই করে যাব। কিন্তু পাবো কি করে? আমাদের হেলিকপ্টারগুলো তো নষ্ট করে ফেলেছে। পানিতে স্পিড বোট আছে, ওটা দিয়ে পালিয়ে যান। আমি সাথে করে কিছু লোক পাঠিয়ে দিচ্ছি আপনার সাথে। ঠিক আছে, তাই করো তাহলে। এইদিকে ডেভিল তো স্পিড বোটে উঠে পড়ে, ওর সাথে আরও কিছু লোক উঠে পড়ে। ওরা ওখান থেকে পালাতে থাকে। তখনই স্যার ওরা তো পালাচ্ছে। আকাশ তাকিয়ে দেখে ওরা চলে যাচ্ছে, কিন্তু আশেপাশে আর কোনো বোট নেই যে আকাশ ওটাতে উঠে পড়বে। সেজন্য উপর থেকে ওদের হেলিকপ্টার নিচে নামাতে বলে। হেলিকপ্টার নিচে নামে, ওটার মধ্যে উঠে পড়ে, সাথে আরও দুজন এজেন্টকে নিয়ে নেয়। আমি ডেভিলকে দেখতেছি, তোমরা এই দিকটা দেখো। জি, তাই হবে। এইদিকে ওরা দেখতে থাকে। অন্যদিকে আকাশ হেলিকপ্টার দিয়ে ডেভিলের কাছাকাছি চলে আসে। ডেভিলের লোকেরা গুলি করতে থাকে, কিন্তু হেলিকপ্টার আর বোর্ডের গতি আলাদার জন্য ওরা নিশানা ঠিক মতো লাগাতে পারছে না। এদিকে আকাশ ডেভিলের দিকে একটা মিসাইল মারে, যা 10 সেকেন্ডের ভিতরে পুরো স্পিড বোট উড়িয়ে দেয়। কিছুক্ষণ ওরা দেখতে থাকে সবই মারা গেছে কিনা। যখন পুরোটা শিওর হয় তখন ওরা আবিরকে জানায়। আবির, এই দিকটা শেষ, তোমার ওই দিকটা? পুরো দ্বীপ উড়িয়ে দিয়েছি। চলো তাহলে এখন ফিরে যাই। ওখান থেকে ওরা চলে আসে এজেন্সিতে। ওখানে ওর স্যার সবটা শুনে খুশি হয়। সত্যি আকাশ, তুমি না থাকলে আমার এজেন্সির কি যে হতো। স্যার, যখন আমি থাকবো না তখন দেখবেন আমার জায়গায় অন্য কেউ চলে আসবে। আচ্ছা, তুমি তাহলে এখন ফিরে যাও। জি স্যার, যাচ্ছি। এদিকে আকাশ ফিরতে থাকে। অন্যদিকে পরিবার তো টেনশনে শেষ। কিছুক্ষণের মধ্যে আকাশ ফিরে আসে। ওকে দেখে এরা জড়িয়ে ধরে। আচমকা জড়িয়ে ধরাতে আকাশ তো অবাক হয়। কি হলো, এরকম করছো কেন? কথা দাও, তুমি এই চাকরি ছেড়ে দিবে। কোন চাকরি? তুই যে একজন র এজেন্ট সেটা কিন্তু আমরা জানতে পেরেছি, আর আমরা চাই না তোকে হারাতে। তোমরা কিভাবে জানলে? বাসর রাতে আমি যখন তোমার মানিব্যাগ খুঁজছিলাম, তখন তোমার মানিব্যাগে আমি কার্ড দেখি, তখনই আমি জানতে পারি। এরপর আমি বাকিদের জানাই। বাহ, তাহলে তুমি দেখি সব কিছু আগে থেকে জেনে যাও। শত হোক এজেন্টের বউ বলে কথা, এতটুকু তো জানা থাকতেই হয়। আকাশ, আমি বলি কি, তুই এজেন্সি ছেড়ে দে। এই কাজে রিস্ক অনেক। তুই জানিস না আমরা কতটা টেনশনে থাকি সারাক্ষণ। কিন্তু মা, এরকমভাবে আমি চাইলেও ছাড়তে পারবো না এজেন্সি। কেন পারবি না? বাবা, বোঝার চেষ্টা করো। আমাদের যেসব ট্রেনিং দেওয়া হয়, এতে করে আমাদের কেউ মারবে এটা তো সম্ভব না। তাছাড়া বোঝার চেষ্টা করে ইরা। ঠিক আছে, যাও, তোমাকে পারমিশন দিলাম। সত্যি বলছো তো? কিন্তু লাভ আর কই হলো? কেন, কি হয়েছে? আমি সিক্রেট রো এজেন্ট হয়ে আর থাকতে পেলাম কই? ওইটা তো আমার ব্যাড লাক। কথাটা শুনে আকাশ তো মনমরা করে ফেলে, কিন্তু বাকিরা সবাই হেসে দেয়। এতে আকাশ না চাইতেও হেসে দেয়। আর এইখানেই গল্পটা শেষ হলো। এবার অনেকে বলবে, ভাই গল্পের শেষের দিকটা ভালো হয়নি। সেজন্য শেষের দিকটা কীরকম হলে ভালো হতো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।